2026 রোজ শনিবার হোমিও শিক্ষা গ্রুপ কর্তৃক আয়োজিত অনলাইন মেডিসিন ডিসকাশন ক্লাসে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আমাদের ক্লাসটি পরিচালনা আছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন এবং প্রিয় জনাব ডাক্তার মোহাম্মদ নাজমুল ইসলাম স্যার এবং সঞ্চালনায় আছি আমি রেহানা পারভিন পদ্মা। ক্লাসের শুরুতেই থাকছে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। আজকে কোরআন তেলাওয়াত করবেন আমাদের শ্রদ্ধেয় জনাব ডাক্তার মোহাম্মদ ইকবাল জিল্লুল মজিদ স্যার। স্যারকে অনুরোধ করছি কোরআন তেলাওয়াত শুরু করার জন্য। স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। পৃথিবী যখন ভয়াবহ ভূকম্পনে প্রকম্পিত হবে আর জমিন যখন তার ভেতরের সব কিছু বাইরে নিক্ষেপ করবে, তখন মানুষ বলে উঠবে এর কি হলো। সেদিন প্রতিপালকের নির্দেশে জমিন তার বুকের উপর সংঘটিত সমস্ত ঘটনা বয়ান করবে। সেদিন সকল মানুষ এক এক করে আলাদাভাবে উপস্থিত হবে এবং পৃথিবী দেশে যা করেছে তার প্রতিটি কাজ তাকে দেখানো হবে। যে পৃথিবীতে অনুপরিমাণ সৎকর্ম করেছে সে তা দেখতে পাবে, আর যে অনুপরিমাণ অন্যায় করেছে তাও দেখতে পাবে সুস্পষ্টভাবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, ধন্যবাদ স্যার। বরাবরের মতো আপনি অনেক সুন্দর কোরআন তেলাওয়াত এবং সাথে তরজমা করেন। আল্লাহ পাক আপনাকে নেক পুরস্কারে পুরস্কৃত করুক, আমিন। সুপ্রিয় ডক্টরগণ, সকলে মনোযোগ আকর্ষণ করছি, আপনারা আপনাদের মোবাইলের অডিও ভিডিও অপশনটি যেন অনিচ্ছাকৃতভাবে অন হয়ে না যায় সেদিকটি অবশ্যই খেয়াল রাখবেন। সুপ্রিয় ডক্টরগণ, সকলের মনোযোগ আরো একবার আকর্ষণ করছি। আজকে যিনি মূল আলোচক আপনারা সকলেই জানেন, তিনি একজন স্বনামধন্য হোমিও ডক্টর। শুধু ডক্টরই নন, তিনি একজন লেকচারার সাভার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং হাসপাতালের। স্যারের লেখা বই আমি জানি, এখন যদি আমি বলি হ্যান্ড রাইজ করুন কে কে কিনেছেন, আমি জানি সকলের হ্যান্ডটি উঁচু হবে। তাহলে আমরা বেশি দেরি না করে আমরা সরাসরি স্যারের ক্লাসে যাব। আমাদের আজকের মূল আলোচক শ্রদ্ধেয় জনাব ডাক্তার মোহাম্মদ আশরাফুল হক। আশরাফুল হক স্যারের আজকের আলোচিত বিষয় সিফিলিনাম। স্যারকে অনুরোধ করছি আলোচনাটি শুরু করার জন্য। স্যার। আওয়াজ শোনা যাচ্ছে না। স্যার মিউট আছেন আপনি। স্যার আপনি মিউট আছেন। আসসালামু আলাইকুম। উপস্থিত সকল চিকিৎসক বন্ধু, আপনাদের অভিনন্দন জানাচ্ছি যারা আজকে আমাকে এখানে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আমার প্রিয় মুখ, প্রিয় মানুষ ডাক্তার নাজমুল সাহেব, সম্ভবত ওনার পরামর্শে আমাদের আজকে উপস্থাপিকা ম্যাম আমাকে দাওয়াত করেছিলেন। আমরা কথা লম্বা না করি আলোচনা শুরু করি, সময় অলরেডি কয়েক মিনিট চলে গেছে। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে সিফিলিনাম। অনেক বড় ওষুধ। আমি এর মূল বিষয়বস্তুগুলো আপনাদের সামনে যথাসম্ভব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব, কারণ পুরো ওষুধ আলোচনা করতে অনেক সময় লাগে। তো যাই হোক, আজকের আলোচ্য বিষয় সিফিলিনাম। সিফিলিনামের প্রাথমিক পরিচয়টা আমরা একটু জেনে আসি। আমরা জানি যে এটি সিফিলিস রোগের জীবাণু থেকে প্রস্তুত। ইহা নসুর ওষুধগুলির মধ্যে অ্যান্টিসিফিলিটিক্স এর রাজা এটিকে বলা হয়। যতগুলো নসুর ওষুধ আছে তার মধ্যে সিফিলিস দোষের উপর যে কাজ করে যতগুলো ওষুধ, তার মধ্যে এটিকে বলা হয় অ্যান্টিসিফিলিটিক্স এর রাজা। ডাক্তার হেরিং বলেন যে সিফিলিসের ইতিহাস আছে এমন রোগীকে চিকিৎসা চলাকালীন অন্তত একবার সিফিলিনাম প্রয়োগ না করা পর্যন্ত রোগী আরোগ্য হয়েছে কথাটা বলা যাবে না। ডাক্তার পামিতা মুনিয়াল বলেন যে অর্জিত এবং বংশগত সিফিলিসের বিস্তার রোধ করতে চাইলে
এবং সিফিলিসের ভাইরাসের তীব্রতা এবং স্থায়িত্ব দূর করতে চাইলে এবং জীর্ণশীর্ণ ও খাটো শিশু যারা মানে পেটে বা খাটো টাইপের শিশু, এদের স্বাস্থ্যের উন্নতি এবং উচ্চতা বাড়াতে চাইলে সিফিলিনাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ওষুধ। তার মানে যে সমস্ত শিশুরা খুব জীর্ণশীর্ণ, একটু খাটো প্রকৃতির, এদের জন্য সিফিলিনাম খুব ভালো একটা ওষুধ। এটি প্রয়োগ করলে স্বাস্থ্যের যেমন উন্নতি হয়, উচ্চতাও বাড়ে। সিফিলিনামের রোগ ধীরে ধীরে বাড়ে এবং ধীরে ধীরে কমে। সাধারণত তরুণ রোগের চেয়ে পুরাতন রোগে এটি বেশি কার্যকারী। এটি একটি অন্তর্বর্তীকালীন ওষুধ। অন্তর্বর্তীকালীন বলতে যখন কোন ওষুধ দিয়ে আমরা চিকিৎসা করছি কিন্তু রোগীর রেজাল্ট কিছু হচ্ছে, আটকে যাচ্ছে, বা রেজাল্ট ওষুধ সঠিক হওয়ার পরেও কাজ করছে না, সঠিক এবং নির্বাচিত ওষুধ কিন্তু অনেক সময় ফেল করে, সেই ক্ষেত্রে আমাদের নসর ওষুধের দিকে মনোযোগ দিতে হয়। তো তখন যদি সিফিলিনামের কিছু নিদর্শন, কিছু সিমটম থাকে, তাহলে আমরা এটিকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করি। এই মধ্যস্থতাকারীকে আমরা অন্তর্বর্তীকালীন বলি। সাধারণত এটি শরীরের ডান দিকে বেশি আক্রান্ত হয়। সিফিলিনামের যারা রোগী তাদের ডান দিকটাই বেশি আক্রান্ত হয়। প্রথমে আমরা রোগীর চেহারা বা আকৃতি কেমন দেখে আসি। আমরা যখন রোগীর চিকিৎসা করি, রোগীর আকৃতি, প্রকৃতি, কাতরতা, মায়াজম এগুলো আমাদের লাগে, কারণ ক্রনিক রোগীর চিকিৎসায় রোগীর ধাতুগত বৈশিষ্ট্য অত্যন্ত গুরুত্ব বহন করে। তো ধাতুগত বৈশিষ্ট্যের মধ্যে আকৃতি, প্রকৃতি, মায়াজম এগুলো পড়ে, আপনারা জানেন। তাহলে আকৃতি বা চেহারা কেমন দেখে আসি। এদের শরীর একটু জীর্ণশীর্ণ, এদের অঙ্গের কোথাও একটু বিকৃতি, অঙ্গহানি, মাথার হাড় একটু উঁচু নিচু, নাকের গোড়াটা একটু নিচু, পিঠের দাঁড়ি বাঁকা, কিংবা রোগী একটু খাটো, যেটাকে আমরা বলি খর্বাকৃতির। বয়স হয়তো 18 হয়ে গেছে কিন্তু দেখে মনে হচ্ছে তার বয়স মাত্র 9-10। চেহারা বয়স্কদের মধ্যে দেখায়। অল্প বয়সে মাথায় টাক পড়ে। সিফিলিটিক পেশেন্টদের অল্প বয়সে কিন্তু মাথায়, বিশেষ করে সামনের দিকে, মাথার সামনের দিকে টাক পড়ে। গায়ের রং ফ্যাকাশে বা কালো, চেহারা কুৎসিত বা অসুন্দর। এই গেল তার আকৃতি। এর কাতরতা কি? অতিরিক্ত গরম কিংবা অতিরিক্ত শীত কোনোটাই সহ্য করতে পারে না, এটি বলছেন ডাক্তার বোগার। তবে এই কাতরতা নিয়ে বেশ কিছু মনীষীদের মধ্যে মত পার্থক্য আছে। একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে সিফিলিটিক গ্রুপের যত ওষুধ আছে তার প্রায় ওষুধই শীত কাতর, তবে এরা গরমও কিন্তু সহ্য করতে পারে না। তার মানে দাঁড়ালো সাধারণত এরা বেশিরভাগই নাতিশীতোষ্ণ আবহাওয়া পছন্দ করে, না গরম না শীত, এইরকম আবহাওয়ায় পছন্দ করে সিফিলিটিক গ্রুপের যারা ওষুধের রোগী। এটি বলছেন কে? ডাক্তার মহিম ভট্টাচার্য। সিফিলিনাম শীতকাতর কিন্তু গরমও সহ্য করতে পারে না, ফলে কোনো কোনো মনীষী বলছেন শীতকাতর, কোনো কোনো মনীষী বলছেন গরম কাতর। তবে ডাক্তার বোগার এবং ডাক্তার মহিমের লেখা বিশ্লেষণ করলে পরিষ্কার বোঝা যায় যে এটি উভয় কাতর, না গরম না শীত, কোনোটাই সহ্য করতে পারে না। এখন আমরা আসি, এটি কোন মায়াজম, এই ওষুধটির কোন কোন মায়াজমের উপর কাজ করে। এটি সোরা ফার্স্ট গ্রেড। সিফিলিস দোষের তো নেতৃত্ব দেয়, মানে লিডিং পজিশনে আছে, সেক্ষেত্রেও ফার্স্ট গ্রেড। সাইকোসিস সেকেন্ড গ্রেড এবং টিউবারকুলোরও সেকেন্ড গ্রেড। 4টা দোষের উপরই ওষুধটা ভালো কাজ করে। এখন আমরা আসি, একটা বাচ্চা সিফিলিনামের বৈশিষ্ট্য নিয়ে জন্ম নেয় কেন, কি কারণে? অন্য কোনো ওষুধের সিমটম বা অন্য কোনো ওষুধের বৈশিষ্ট্য নিয়েও তো জন্ম নিতে পারত। তো যে কারণে সিফিলিনামের বৈশিষ্ট্য নিয়ে জন্ম নেয়, তার অন্যতম কারণ হচ্ছে যে কোনো বাবা সন্তান জন্মদানের পূর্বে, কোনো বাবা বা মা সন্তান জন্মদানের পূর্বে সিফিলিস বা গনোরিয়ায় যদি আক্রান্ত হয়ে তাই সেটার সুচিকিৎসা না হয়, বিশেষত বাবা কিংবা পূর্বপুরুষদের যদি এই ধরনের কোনো কারণে, আবারও খেয়াল করেন, বাবা বা মা সিফিলিস বা গনোরিয়া আক্রান্ত হয়েছিল, সেটার ভালো চিকিৎসা হয়নি, বিশেষত বাবা বা তার পূর্বপুরুষ এই ধরনের দোষের কারণে সিফিলিনামের বৈশিষ্ট্য নিয়ে শিশুরা জন্ম নেয়। এখন আমরা আছি যে বিশেষ বিশেষ লক্ষণ বা এর কিনোট কি বা গুরুত্বপূর্ণ লক্ষণ কি, আমরা যে ভাষায় বলি, এর মূল লক্ষণগুলো কি, একটা একটা করে আমি বলি। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কিনোট বা মূল লক্ষণ আছে। এই কয়েকটা মূল লক্ষণ যদি আমরা মোটামুটি মাথায় রাখতে পারি, তাহলে সিফিলিনাম নির্বাচন করতে বা সিফিলিনামকে চিনতে আমাদের তেমন কোনো কষ্ট হবে না। তাহলে মূল বা গুরুত্বপূর্ণ লক্ষণগুলি কি? প্রথম যে লক্ষণটা আমরা বলবো সেটা হচ্ছে এইরকম, যে রোগীর নিজের বা বংশগত সিফিলিস ইতিহাস থাকলে সিফিলিনাম খুবই কার্যকরী। রোগীর কেস টেকিং আপনি পেয়েছেন
রোগীর নিজের কিংবা তার বংশগত বাপের বা মায়ের কোলে সিফিলিসের ইতিহাস ছিল, সেই ক্ষেত্রে সিফিলি নামটাকে মাথায় রাখবেন। এই ক্ষেত্রে সিফিলি নাম খুব কার্যকরী। এরপরে সমস্ত রোগ যন্ত্রণা রাতে বাড়ে, অর্থাৎ সূর্য ডুবলে তার যন্ত্রণা শুরু হয় এবং সূর্য ওঠা পর্যন্ত, অর্থাৎ সারা রাত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সারা রাত, এটি তার একটা স্পেসিফিক লক্ষণ এবং সবচেয়ে বড় এবং প্রধান এবং প্রথম লক্ষণ বলতে পারেন যে সূর্য অস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত তার রোগ খুব বাড়ে এবং ব্যথা ধীরে ধীরে বাড়ে, ধীরে ধীরে কমে। সন্ধ্যা থেকে ধীরে ধীরে বাড়তে বাড়তে রাত যত বাড়তে থাকে রোগ তত তীব্র হতে থাকে। আবার যখন সকালের দিকে আসে তখন ধীরে 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 কমতে থাকে। সমস্ত রোগ যন্ত্রণা রাতে বাড়ে এবং সারা রাত খুব কষ্ট পায় এবং রাত যত ঘনিয়ে আসে তার তত মনের মধ্যে ভয় কাজ করে। কেন? রাত যত বাড়ে রোগ তত বাড়তে থাকে, যে কারণে প্রতিদিনই তার আতঙ্ক হয় সন্ধ্যা আসলে, এই যে সন্ধ্যা আসলো, এই যে রাত আসতেছে, আমার তো খুব কষ্ট হবে। এই যে কারণে তার মনের মধ্যে একটা আতঙ্ক এবং ভয় কাজ করে। সমস্ত সিফিলিটিক প্রবণতার কারণে কোন রোগীতে সুনির্বাচিত ওষুধ ব্যর্থ হলে আমরা সিফিলি নামটাকে যেন মনে রাখি। ধরেন কোন নির্দিষ্ট ওষুধ আমরা নির্বাচন করেছি একটা রোগীর ক্ষেত্রে, কিন্তু ওষুধটা ব্যর্থ হয়েছে, রোগীর বডিতে সিফিলিটিক প্রবণতা আছে, সেই ক্ষেত্রে সিফিলি নাম কিন্তু খুব কার্যকরী। খুব অনিদ্রা এবং খুব ক্ষুধাহীনতা, এদের ক্ষুধাও যেমন থাকে না, এদের ঘুমও তেমন হয় না। জন্মের পর থেকে শরীরে নানান ধরনের ঘা বা ক্ষত হতে থাকে এবং খুব চর্মরোগের একটা প্রবণতা এদের মধ্যে থাকে। রাতে খুব ঘাম হয়, ঘুমের মধ্যে মুখ থেকে খুব লালা পড়ে, মল মূত্র ঘাম ক্ষত, মুখ এবং কি নিঃশ্বাসে খুব দুর্গন্ধ থাকে। হলদে বর্ণের প্রচুর সাদা স্রাব পাবে একেবারে গোড়ালি পর্যন্ত গড়িয়ে পড়ে এবং স্রাব রাতে খুব বাড়ে, দিনে কমে যায়। একটা কথা মনে রাখতে হবে, সিফিলি নামে যে কোনো রোগ সারা রাত বাড়ে, সারাদিন ভালো থাকে, অর্থাৎ দিনে আরাম, রাতে কষ্ট। সিফিলি নামের রোগীদের মদ পানের খুব ইচ্ছা থাকে, বিশেষ করে সিফিলি নামের যিনি পেশেন্ট তার বাবা মায়ের মদ পান করার একটা বদ অভ্যাস থাকে। এখন বলবেন আমাদের দেশের কালচারে তো মহিলারা মদ পান করে না। আমাদের দেশে মহিলারা পান করে না, তবে উচ্চবিত্ত মহিলা যারা, ইদানিং দেখবেন ঢাকার যত দামি দামি বার, এখানে মহিলারা মাঝে মাঝে পুলিশ রেড করে তখন ধরে নিয়ে আসে, দেখবেন তারা মদ খায়। আমাদের দেশের মুসলিম দেশ তো মদটা খায় গোপনে, তবে ইন্ডিয়ার মতো রাষ্ট্রে বা উন্নত বিশ্বে যেগুলো আমেরিকা ইউরোপ, এখানে তো সবাই সমানই খায়। তো বিশেষ করে বাবা মার মধ্যে মদ পানের একটা বদ অভ্যাস যদি আমরা ইতিহাস পাই, সেই ক্ষেত্রে সিফিলি নামটা আমরা মনে রাখবো। এদের গ্ল্যান্ড গুলো, সেটা ঘাড়ে হোক, গলায় হোক, অন্য জায়গায় হোক, যেখানে গ্ল্যান্ড আছে, এই গ্ল্যান্ড গুলো খুব ফুলে শক্ত হয়, খুব ব্যথা করে। এই টনসিল ফুলে পাকে ব্যথা হয়। পক্ষাঘাতের ফলে, মানে যেটাকে আমরা বলি প্যারালাইসিস, চোখের পাতার প্যারালাইসিসের কারণে চোখের পাতাটা ঝুলে পড়ে। মুখের পক্ষাঘাতের ফলে মুখ খুব বেঁকে যায়। মলদ্বারের পক্ষাঘাতের ফলে এর পায়খানা খুব কষে যায়, অর্থাৎ মলদ্বার ঠিক মতো কাজ করে না, মল বের হতে চায় না। হাত পায়ের পক্ষাঘাতের ফলে হাত পা একেবারে অচল হয়ে যায়, অর্থাৎ যেমন যে শরীরে যে জায়গায় পক্ষাঘাত হয় সে ধরনের সমস্যার সৃষ্টি হয়। দাঁতের উপর এটি খুব দারুণ কাজ করে, বিশেষ করে দাঁত খুব ক্ষয় হয় এবং ভেঙে যায়। দাঁতের উপর প্রান্তে পরাতের মতো ধার ধার এবং খাঁজ কাটা দাগ হয়ে যায়। মলদ্বারে সংকোচনের কারণে অনেক বছর যাবৎ খুব কষ্টবদ্ধতা, অর্থাৎ পায়খানা কষায় দীর্ঘদিন পর্যন্ত ভোগে। হাত পায়ের গিটে খুব তীব্র বাত ব্যথা, বিশেষত এই যে কাঁধের যে জয়েন্ট আছে সেখানে তীব্র বাত ব্যথা। সর্বদা খুব হাত ধোয়ার একটা প্রবণতা। এই সিফিলি নামের রোগীর একটু পর পরে হাত ধুতে চায়, সারাদিনে দেখা যাবে 100 বার হয়তো সে হাত ধুতেছে। এটি সিফিলি নামের কিন্তু একটা বড় লক্ষণ। এরা স্বাস্থ্য নিয়ে খুব টেনশন করে, খুব উদ্বিগ্ন থাকে, বিশেষ করে সংক্রামক রোগের ভয় এদের এত বেশি এবং সিফিলিস আক্রান্ত হওয়ার ভয় খুব বেশি। এদের মধ্যে খুব বিরক্তি, বিষণ্ণতা, মারাত্মক হতাশা, বিশেষত রোগ আরোগ্যের ব্যাপারে এরা ভীষণ হতাশ, আমার রোগ সারবেই না, আমি ভালো হবই না, এরকম একটা হতাশা তাদের মধ্যে কাজ করে।
জিহ্বার উপরে সাদা বর্ণের খুব ময়লা জমে থাকে, জিহ্বার চারিধারে খুব স্পষ্ট দাঁতের দাগ, যেটা আমরা মার্কসলের মধ্যে পাই, ভাইটোলক্কার মধ্যে পাই, অন্যান্য ওষুধের মধ্যে পাই। জন্মের পর থেকে সারা শরীর শুকিয়ে যেতে থাকে এবং এদের উচ্চতা এরা খুব খাটো প্রকৃতির হয়। শিশু জন্মের পর থেকে চিৎকার করে খুব কান্না করতে থাকে, বিশেষ করে রাতে সারা রাত এত কান্না করে বাড়ির লোকজন বিরক্ত হয়ে যায়, মা অস্থির হয়ে যায়। গ্রামের মানুষেরা তো মনে করে ভূতে ধরেছে, কবিরাজের কাছে নিয়ে যায় ঝাড়ফুঁক করে। অথচ একজন হোমিওপ্যাথির কাছে আসলে দুটো সিপিলি নাম দিলে দেখা যাবে তার কান্না থেমে গেছে। রোগের সর্ব অবস্থায় খুব ধ্বংসাত্মক অবস্থা সৃষ্টি করে। এদের বুদ্ধি কম, রোগ রাতে খুব বৃদ্ধি, খুব ক্ষুধাহীনতা, খুব অনিদ্রা, মাংসে খুব অরুচি, মানে মাংস খেতে চায় না। এই কয়টা সিফিলি নামের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য। তাহলে আমরা সিফিলি নামকে মনে করার জন্য একেবারে যদি কয়েকটা লক্ষণকে সামারাইজ করি, তাহলে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সারা রাত খুব বৃদ্ধি এবং সারাদিন সে ভালো থাকে। এরা দেখতে যেমন অসুন্দর, এদের বুদ্ধি কম, আর এরা খুবই মানে রোগে আক্রমণ হওয়ার ভয় খুব সন্ত্রস্ত থাকে, ভীত থাকে, যে কারণে স্বাস্থ্য নিয়ে খুব সচেতন, বারবার হাত ধুতে থাকে যাতে তার রোগ বালাই, হাতের কোনো যে ময়লা জীবাণু তার ভিতরে গিয়ে রোগ বালাই তাকে না ধরে। আর সাধারণত এই শিশুরা একটু খাটো প্রকৃতির হয়, এদের ঘুম কম হয়। এগুলো তার বিশেষ বিশেষ লক্ষণ। এখন আমরা আসি এর মানসিক লক্ষণ কি। যে কোনো ওষুধের মানসিক লক্ষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ, সবচেয়ে ইম্পর্টেন্ট বা দামি লক্ষণ। তা আমরা দেখে আসি এর মানসিক লক্ষণ কি। এর অন্যতম মানসিক লক্ষণ হচ্ছে হতাশা। হতাশা হচ্ছে সিফিলি নামের অন্যতম বৈশিষ্ট্য। ম্যাক্সিমাম সিফিলিটিক মেডিসিন গুলো বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে হতাশা, নিরাশা, বিষণ্ণতা। কিছুই তাদের ভালো লাগে না, কোনো কিছুতেই তারা আনন্দ পায় না, মেজাজ খিটখিটে হয়ে থাকে, অসামাজিক আচরণ করে, অত্যন্ত বিরক্তি হয়, সহানুভূতিহীন, সান্ত্বনা পছন্দ করে না। ডাক্তার ফারুক যে মাস্টার বলছেন সে অহংকারী, নিজেকে মহান ব্যক্তি মনে করে, মিথ্যা বলার প্রবণতা, কখনো কখনো সত্য কথা বলতে চায় না, এটি বলছেন ডাক্তার পিয়েরি স্মিথ। শিশুরা অত্যন্ত বদরাগী, একগুঁয়ে, যেটিকে আমরা সিফিলিটিক টেন্ডেন্সি বলছি। অবাধ্য, সামান্য কারণে রাগে চিৎকার করে, দেওয়ালে ঘুষি মারে, দেওয়ালে মাথা ঠুকে, বলছেন ডাক্তার ফারুক জি মাস্টার। এরা অত্যন্ত চঞ্চল, কোন স্থানে বেশিক্ষণ স্থির ভাবে বসে থাকতে বা দাঁড়িয়ে থাকতে পারে না, বারবারই নড়াচড়া করে, উঠে বসে, এইদিক যায় ওদিক যায়। বড়রা সাধারণত শান্তশিষ্ট প্রকৃতির, তবে রাগ হলে ভীষণ রাগ হয় এবং এদের প্রতিবাদ সহ্য করতে পারে না। ওর কোনো কাজের প্রতিবাদ করবেন তাহলে খুব রাগ হবে। এখন দারুণ দুটো বৈশিষ্ট্য, দুটো মেডিসিনের মনে রাখার জন্য অসাধারণ বৈশিষ্ট্য আপনারা খেয়াল করবেন। প্রথমে সিফিলি নামের বৈশিষ্ট্য বলবো, তার সাথে কম্পেয়ার করবো আমরা ব্যাডরি নামকে। সিফিলি নামের শিশুকালে মন, মেজাজ, রাগ, জেদ, আচরণ, চরিত্র অত্যন্ত খারাপ থাকে, কিন্তু বয়স যত বাড়তে থাকে ধীরে 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 এদের এই সমস্ত আচরণ, রাগ, জেদ, মেজাজ, চরিত্র সব ভালো হতে থাকে। ফলে খারাপ শিশুটি দিন দিন উন্নতি হয়ে ভালো মানুষে পরিণত হয়। কিন্তু মেডরি নামের সাথে যদি তুলনা করি, মেডরি নাম ঠিক তার উল্টাটা। খেয়াল করেন, সিফিলি নাম ছোটকালে খুব খারাপ থাকে, যত দিন যায়, যত বড় হয়, তার সব স্বভাব আচরণ পরিবর্তনে তারা ভালো মানুষে পরিণত হয়। অথচ মেডরি নাম শিশুকালে মন, মেজাজ, আচরণ, চরিত্র, লেখাপড়ায় বেশ ভালো থাকে, কিন্তু বয়স যত বাড়তে থাকে ধীরে ধীরে মেজাজ খারাপ হতে থাকে, আচরণ খারাপ হতে থাকে, মন খারাপ হতে থাকে, চরিত্র খারাপ হতে থাকে, লেখাপড়ায় অমনোযোগী হয়, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়। দিন দিন তার ভালো দিকগুলো খারাপ হতে হতে সে বদমেজাজি এবং খারাপ মানুষে পরিণত হয়। তাহলে দিন দিন নেগেটিভ থেকে পজিটিভ হচ্ছে কে? সিফিলি নাম। আর পজিটিভ থেকে নেগেটিভ হচ্ছে কার আচরণ? মেডরি নাম। দুটো উদাহরণ মনে রাখলে আর কিছু করা লাগে না। হয়তো মা এসে বলছে আমার শিশুটা ছোটবেলায় তো খুব
খারাপ ছিল, বদমেজাজ ছিল, কিন্তু দিন দিন যত দিন যাচ্ছে তার স্বভাব চরিত্র আচরণ আস্তে আস্তে ভালো হচ্ছে। তখন মেডোরি নামের কথাটা আপনার মনে রাখতে পারেন। কিন্তু কেউ যদি এসে বলে যে ছোটবেলায় খুব ভালো ছিল, যত দিন যাচ্ছে তার সবকিছু খারাপ হচ্ছে, তখন মেডোরি নামের কথা মনে রাখতে পারেন। তাহলে শিফিলি নাম আর মেডোরি নাম, যে খারাপ থেকে ভালো শিফিলি নাম, ভালো থেকে খারাপের দিকে যাচ্ছে মেডোরি নাম। আমি দুঃখিত, একটা কল এসে গেছিল বিদেশ থেকে। তাহলে এখন আমরা আসি যে সিফিলি নামের শিশুরা উৎসাহহীন, লেখাপড়া করার কোনো ইচ্ছা থাকে না, লেখাপড়া করতে পারে না, লেখাপড়ায় বা হিসাব নিকাশে মনোযোগ দিতে পারে না, স্মৃতিশক্তি অত্যন্ত দুর্বল, এইমাত্র যা পড়েছে তা ভুলে যায়, অঙ্ক বিষয়ে এরা খুবই দুর্বল, হিসাব করতে পারে না, দিন তারিখ স্থানের নাম, জানাশোনা ঘটনা, পড়াশোনা, বইয়ের নাম, পরিচিত মানুষের চেহারা, হিসাব নিকাশ কিছুই মনে করতে পারে না। এই সবগুলা কিন্তু মেডোরি নামের মধ্যেও আছে, সবকিছু ভুলে যায়। তবে অসুস্থ হওয়ার পূর্বের বহুদিন আগের ঘটনা মনে রাখতে পারে। দেখেন, বর্তমানে সবকিছু ভুলে যাচ্ছে, কিন্তু অনেক আগের অনেক কিছু তাদের মনে আছে। এটি কিন্তু একটা অদ্ভুত লক্ষণ, বলছেন ডাক্তার কেরি। বুদ্ধি এতটা কম যে আশেপাশে কোনো দুর্ঘটনা ঘটলেও সেদিকে খেয়াল করে না, কোনো বিষয়ে মনোযোগ দিতে পারে না। বুদ্ধি কম, কিন্তু রোগ জীবাণুর ভয়ে নোংরা বা ময়লা জিনিস তারা স্পর্শ করে না। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায় কিন্তু পারে না। কোনো জিনিস, কোনো কিছু স্পর্শ করলে, বিশেষত টাকা ধরলে, কারো সাথে হাত মেলালে মানে হ্যান্ডশেক করলে, দরজার বা বাথরুমের কড়া ধরলে, বাজারের জিনিসপত্র বা ব্যাগটা ধরলে সাথে সাথে হাত ধোবে, বারবার হাত ধোবে, প্রয়োজনে দিনে 100 বার হাত ধুতে পারে। ঘন ঘন আন্ডারওয়্যার ধোবে, এই যে আমাদের আন্ডার প্যান্ট আছে না, সেটা সে ঘন ঘন ধোবে। পোশাক ঘন ঘন ধোবে, ঘন ঘন পোশাক বদলাবে। একটা ফারুকি মাস্টার বলছে এরা ঘন ঘন পোশাক বদলায়। এই যে বারবার বা সর্বদা হাত ধোয়ার প্রবণতা, এটি সিফিলি নাম, কার্সিনোসিল, লেককানি নাম, মেডোরি নাম, নেট্টামিউর, সরি নাম, সালফার, আর্সেনিক, সিপিয়া এবং সুজা, অনেকগুলো ওষুধের মধ্যে আমরা পাই। এরপরে আসি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার প্রবণতা এদের মধ্যে আছে, যেমনটা আর্সেনিক, কার্সিনোসিল, ক্যালিসাল, সিপিয়া, সিফিলি নাম, সুজা সবার মধ্যে আছে। আমরা যদি তুলনা করি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চাই না, তখন তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চাই কারা, তারা বললাম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চাই না। এই ক্ষেত্রে এমনকার ভেন্টিফ্রুট, ক্লিমেটিস, রাস্টক্স এবং সালফারকে আমরা পাই। সিফিলি নাম খুবই স্বাস্থ্য সচেতন, খুবই স্বাস্থ্য সচেতন, খুব আশঙ্কা পরায়ণ, সাবধানী ও খুঁতখুঁতে। সিফিলি নামের বৈশিষ্ট্য হচ্ছে উদ্বেগ, ভয়, বিশেষত স্বাস্থ্য এবং রোগ সংক্রান্ত ভয়, বিশেষভাবে ইনফেকশন, জীবাণু, সংক্রামক রোগ, সিফিলিস, এইডস, যক্ষা ইত্যাদির ভীষণ ভয়। কোনো ব্যক্তি অকারণে যদি এই সব ভয় করে, সেই ক্ষেত্রে সিফিলি নামকে যেন আমরা মনে রাখি। এছাড়াও আরো অনেকগুলো ওষুধ আছে, আর্সেনিক, বোরাক্স, ক্যালকিরেকার, সালফার, এগুলোকে আমরা প্রয়োগের কথা ভাবতে পারি, কিন্তু অবশ্যই লক্ষণ মিলিয়ে নিতে হবে। কে বলছেন? ডাক্তার রজার মরিসন। রোগ আরোগ্যের ব্যাপারে খুব হতাশ। এরকম আরো কিছু ওষুধ আছে, অ্যাসিড নাইট্রিক, অ্যালুমিনা, আর্সেনিক, অরামমেট, ক্যালকিরেকার ইত্যাদি। অত্যন্ত নার্ভাস টাইপের, হতাশ, বিষণ্ণ, আনন্দহীন, বোকা বোকা ভাব, অমনোযোগী, বুদ্ধি কম, সবার সাথে তাল মিলিয়ে চলতে পারে না, দুর্বল মনের মানুষ, মনে করে সে কোনো কাজের উপযুক্তই নয়, বন্ধু বা আপন জনেরা তাকে ভালোবাসে না, জীবনটাই বোধহয় বৃথা, অমর্যাদাকার, সম্মান হানিকর, ঘৃণার কাজ নির্দ্বিধায় করে। যে কাজটা অমর্যাদাপূর্ণ কাজ, সম্মান নষ্ট হবে এমন কাজ, ঘৃণার কাজ, সেটা সে অবলীলায় নির্দ্বিধায় করে। অন্যায় করার পর আবার খুব অনুতপ্ত হয়, অকারণে বোকার মতো হাসে, আবার বোকার মতো কাঁদে, অকারণে কাঁদে। এদের মধ্যে বিশ্বাসের অভাব, মানুষকে বিশ্বাস করতে চায় কম। সন্দেহ প্রবণতার ফলে বারবার টাকা গুনে রাখছে 5,000, আহারে শালা গণনায় ভুল হলো নাকি, আবার গনে, একটু পরে টাকা বোধহয় কোনোটার সাথে কোনোটা জোড়া লেগেছিল নাকি, আবার একটু গনে। এইরকম ব্যাগ গোছানোর সময় বারবার জিনিসপত্র, শার্টটা ঢুকিয়েছে, মোজাটা ঢুকিয়েছে, প্যান্টটা ঢুকিয়েছে, আবার চেক করে দেখে প্যান্টটা ঢুকাইছিলাম, এই মানে তার বারবার সন্দেহ হয়। জিনিসপত্র ঠিক মতো বারবার মিলিয়ে নেয়, মিলেছে তো। গ্যাসের চুলা নিবেছে, আবার ঘরে এসে গ্যাসের চুলা নিবাইছিলাম, আবার রান্নাঘরে যায় দেখে, চেক করে দেখে ঠিক মতো নিবাইছি তো, আর গ্যাসটা বাড়াইতেছে না তো, বারবার সবকিছু যাচাই বাছাই করে। এখানে একটা নোট আছে, সন্দেহ প্রবণতার কারণে বারবার সবকিছু যাচাই করে, রোগ জীবাণু সংক্রমণের ভয়ে
ময়লা নোংরা জিনিস স্পর্শ করে না, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকে, বারবার হাত ধোয়, বারবার পোশাক ধোয়। রোগী বুঝে এইসব স্বাভাবিক, এইসব অস্বাভাবিক, কোন স্বাভাবিক নয়, কিন্তু এইসব না করলে তার অস্বস্তি লাগে, তাই সে বাধ্য হয়ে পড়ে। এইসব প্রবণতা দূর করার জন্য সিপিলিনাম শ্রেষ্ঠ ওষুধ, বলছেন ডাক্তার রজার মরিসন। তাহলে খেয়াল করেন, কখনো যদি কোনো পেশেন্ট নিজে বলে কিংবা তার বাড়ির লোকজন এসে বলে যে দেখেন একটা জিনিস সে বারবার চেক করছে, বারবার গুছাচ্ছে, বারবার সতর্ক হচ্ছে, বারবার হাত ধুচ্ছে, বারবার পোশাক ধুচ্ছে, বা ঘন ঘন পোশাক পাল্টাইছে, আমরা বাড়ির লোকজন তার জন্য বিরক্ত। রোগ জীবাণুর ভয়ে খুব তটস্থ থাকে, কোনো জিনিস স্পষ্ট করতে চায় না, ধরতে চায় না। বাথরুম থেকে বাড়ালে দরজাটা ধরেছে, দরজা খুলে ঘরে ঢুকছে, সিট ক্যান্ডিডেট ধরেছে, এই জন্য বারবার হাত ধোয়। এই প্রবণতা আমি বুঝি এটা অস্বাভাবিক, এটা করা ঠিক নয়, কিন্তু ডাক্তারবাবু আমার তো না করলে শান্তি পায় না, স্বস্তি পায় না। তখন আপনি সিফিলিনাম উচ্চ শক্তি 2টা ডোজ প্রয়োগ করবেন, দেখবেন তার এই যে প্রবণতা এটা চলে গেছে। সন্ধ্যা হওয়ার পূর্বে থেকেই তার মধ্যে একটা চিন্তা এবং আতঙ্ক কাজ করে, কারণ রাত যত ঘনিয়ে আসে তার হতাশা বিরক্তি তত বাড়ে। কারণ সন্ধ্যা হলেই, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তার রোগ যন্ত্রণা অত্যন্ত বাড়ে, অত্যন্ত কষ্ট হয়, অত্যন্ত কষ্ট পাবে। ফলে সারা রাত আমার ঘুম হবে না, কিভাবে রাত পার করবো এ আতঙ্কে থাকে। যে কারণে রাত যত ঘনিয়ে আসে, দিন যত শেষ হয়ে আসে, তার মধ্যে আতঙ্ক তত বাড়তে থাকে। এই রাতের ভয় এতটা অসহ্য যে তার মনে হয় যেন এর চেয়ে মরে যাওয়াই ভালো। এটা বলছেন ডাক্তার অধ্যাপক কেসি ভঞ্জা। বারবার হাত ধুলে বা সন্ধ্যা থেকে সকাল হওয়া পর্যন্ত, খেয়াল করেন, বারবার হাত ধুলে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, বারবার বিছানা থেকে নেমে কিছুক্ষণ হেঁটে বেড়ালে মানসিক কষ্ট এবং রোগ যন্ত্রণা উপশম হয়। এরা যদি বারবার হাত ধোয় কিংবা রাত্রে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন ঘন যদি বিছানা থেকে নেমে একটু হাঁটাহাঁটি করে, তাহলে তার মনের কষ্ট কমে, রোগের যন্ত্রণাও কমে। যে কারণে এরা সারা রাত বারবার বিছানা থেকে নামে, আর কিছুক্ষণ পর পর হেঁটে বেড়ায়, আবার এসে হয়, আবার একটু পরে উঠে হেঁটে বেড়ায়। যদি একটা গুরুত্বপূর্ণ লক্ষণ আপনারা পান, তাহলে সিপিলিনাম আপনি মনে রাখতে পারেন। অনেক সময় ওষুধ নির্বাচনের জন্য অনেক অনেক লক্ষণ দিয়ে মাথা নষ্ট হয়ে যায়, কিন্তু 1টা 2টা গুরুত্বপূর্ণ লক্ষণ দিয়ে নির্বাচন করতে পারা যায় যদি দূরদৃষ্টি থাকে। সিপিলিনামের মন রাতে খুব অশান্তিতে থাকে, কিন্তু দিনে ভালো থাকে। অনেকে ডাক্তার রবিন বর্মনকে নিয়ে সমালোচনা করে তার ওষুধ নির্বাচন নিয়ে, টোটাল কেস টেকিং হয়নি, এই হয়নি, ওই হয়নি, কিন্তু মাঝে মাঝে দেখা যায় সে 1টা 2টা গুরুত্বপূর্ণ লক্ষণ দিয়ে ওষুধ নির্বাচন করে, তাতে কিন্তু সে ভালো রেজাল্ট পায়। অনেকে সমালোচনা করে, আমি আবার তার এই জায়গাটা সমালোচনা করি না। কেন? আপনি তার আচরণ নিয়ে সমালোচনা করতে পারেন যে সে মানুষকে সমালোচনা করে, ছোট করে দেখে, এই সেই, কিন্তু তার ম্যাথমেটিক্যাল পারদর্শিতা 1টা 2টা লক্ষণ রোগীর সাথে 2-4টা কথা বলেছে, কিন্তু অনেক সময় ওষুধ সবসময় সিলেক্ট সঠিক করতে পারে আমি এমনটা বলছি না, কিন্তু অনেক ক্ষেত্রে দেখি যে সে 1টা 2টা গুরুত্বপূর্ণ লক্ষণ দিয়ে ওষুধ সিলেক্ট করে ফেলেছে। তো এটা নিয়ে অনেকে সমালোচনা করে, কিন্তু তার ওই দূরদৃষ্টি বা তার পারদর্শিতা কিন্তু দেখা যাচ্ছে যে ওই 1টা 2টা কথার উপরে ওষুধ নির্বাচন করে ওষুধ দিয়েছে, রেজাল্ট কিন্তু এসে যায়। এইটা আমি অনেক পণ্ডিত মানুষকে দেখি, আমি নিজেও অনেক সময় করি এবং দেখি যে কেস টেকিং করলে ওই ওষুধটাই আসছে। তো এরকম অনেক বিশেষ বিশেষ কথা আছে কোন কোন ওষুধে, যেগুলো আপনারা মাথায় রাখবেন। এটা অন্যকে সমালোচনা না করে বরং তার ওই পাণ্ডিত্যটা আপনি নেন, অর্জন করেন। সে 1টা 2টা লক্ষণ দিয়ে কিভাবে পুরা কেস টেকিং এর জায়গাটাকে দখল করলো, কিভাবে ওষুধটা সঠিক সিলেকশন করে ফেললো, রেজাল্ট হয়ে গেল কিভাবে, এটা আপনি অর্জন করেন। কারণ সে 50 বছর 45 বছর প্র্যাকটিস করছে, সে অসংখ্য বই পড়েছে, সে কিন্তু ওই জায়গাটা দখল করছে। ফলে রবিন বর্মনকে সমালোচনা না করে আপনি রবিন বর্মন হওয়ার চেষ্টা করেন, আপনি ডাক্তার কেসি ভঞ্জা হওয়ার চেষ্টা করেন, ডাক্তার অমরনাথ চক্রবর্তী হওয়ার চেষ্টা করেন, ডাক্তার অজয় চক্রবর্তী হওয়ার চেষ্টা করেন। আমার কথা হলো ভালো পণ্ডিতের সমালোচনা না করে তার মতো হইতে হবে। তো যাই হোক, মেডোরিনামের সাথে আমরা এই খাতায় যদি তুলনা করি, এই ক্ষেত্রে মেডোরিনামের মন দিনে খুব বিষণ্ণ থাকে কিন্তু রাতে আনন্দিত। তাইলে সিপিলিনাম সারা রাত মনে কষ্ট, শরীরে কষ্ট, দিনে ভালো। আর মেডোরিনাম সারাদিন মন কষ্ট, রোগের কষ্ট, শরীরের কষ্ট, সারা রাত আনন্দিত থাকে। তাইলে মেডোরিনামের সাথে 2 জায়গায় 2টো পার্থক্য পেলাম, এবং দারুণ পার্থক্য, কিন্তু দারুণ মনে রাখার মতো। শিশু জন্মের পর থেকে ভীষণ কান্না করে, বিশেষত রাতে এত বেশি কান্না করে। এই ক্ষেত্রে বাবা মায়ের বংশে সিফিলিস দোষের ইতিহাস যদি থাকে, তাহলে সিপিলিনাম অব্যর্থ। ডাক্তার পামিতা উনিয়াল, আপনাদের কাছে এই ডাক্তারের নাম একটু হয়তো অপরিচিত মনে হচ্ছে, কিন্তু একজন বিখ্যাত ডাক্তার। ডাক্তার পামিতা উনিয়াল বলেন যে শিশু সারা রাত কান্না করে এবং সারাদিন ঘুমায়, কিন্তু রাত দিন সারাক্ষণ কান্না করে। ডাক্তার সোয়ান, একজন বিখ্যাত পণ্ডিত, তিনি বলছেন যে
শিশু জন্মের পর থেকে কান্নার প্রবণতা দেখা দিলে তিনি সিফিলিনাম সিএম একটা ডোজ প্রয়োগ করতেন, তারপর থেকে ওই শিশুকে আর সহজে কাঁদানো যেত না। মানে এই যে এত কান্না করার প্রবণতা জন্মের পর থেকে, উনি সিফিলিনাম সিএম একটা ডোজ দিতেন, এরপরে ওনার বক্তব্য এই শিশুকে আর সহজে কাঁদানো যেত না। তার মানে কান্নাটা কিভাবে এই এক ডোজ ওষুধে নিরাময় করেছে খেয়াল করেছেন। এখন আমরা আসি, সিফিলিনামের প্রবণতা অনেকগুলো আছে, তার মধ্যে একটা প্রবণতা আমি বলি, এরা প্রচুর টাকা অপচয় করে। যাদের মদ পানের অভ্যাস থাকে তাদের টাকা অপচয় করা স্বাভাবিক ব্যাপার, এটি কোনো নতুন ব্যাপার না। অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথে অনেক ডাক্তার বন্ধু জয়েন করছে, আমি দেখতে পাচ্ছি প্রায় বোধহয় সহকারী। আপনাদের সবাইকে অভিনন্দন, আপনারা অনেকে মেসেজ করছেন, কমেন্টস করছেন, আমি কমেন্টস করে জবাব দিতে পারছি না, কারণ ফাঁকে ফাঁকে জবাব দিতে গেলে ওই এটা তো একসময় ফেসবুকে বা কোথাও থাকবে, তখন মানুষ বিরক্ত হবে। তো আপনাদের সবাইকে একসাথে আমি অভিনন্দন জানাচ্ছি। আর আমি সবসময় আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমার মতন একজন মূর্খ মানুষ, যার ভালো পড়ালেখা নাই, যে ভালো বলতে পারে না, তার আলোচনা আমি যেখানে যে প্ল্যাটফর্মে যাই, আপনারা প্রচুর মানুষ আসেন, আলোচনা শুনেন। এই জায়গাটায় আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি অনেক বড় বড় পণ্ডিতের মতো পাণ্ডিত্য আমার নাই, কিন্তু আপনারা আমি যেখানেই যাই আপনারা সেইখানেই জয়েন করেন, আলোচনা শুনেন, এটা আমার খুব ভালো লাগে। আপনাদের ভালোবাসাটা আমি পেয়েছি, আর কিছু পেয়েছি কিনা আমি জানি না। তো যাই হোক, সিফিলিনামের পাগল রোগীরা কেমন হয়? পাগল রোগীরা বারবার হাত ধোয়, যতক্ষণ হাত পা না ধোবে ততক্ষণ সে অস্বস্তি বোধ করতে থাকবে, এবং যখনই হাত পা ধোবে তখন তার একটু ভালো লাগে, স্বস্তি বোধ করে। কোন পাগল রোগীর সাক্ষাৎকারে যদি পাওয়া যায় যে আমি বারবার হাত পা না ধুলে আমার অস্বস্তি লাগে, হাত পা ধোয়ার পর আমার একটু ভালো লাগে, এটি ডাক্তার মহিম ভট্টাচার্য বলছেন, এবং এটি দারুণ একটা লক্ষণ, এবং এই লক্ষণের উপর ভিত্তি করে আপনি সিফিলিনাম পাগল রোগী প্রয়োগ করতে পারেন। ভয় যেন সে পাগল হয়ে যাবে, যেন তার পক্ষাঘাত হয়ে যাচ্ছে। কে বলছেন? ডাক্তার এলেন। রাতের পর রাত দীর্ঘদিন যাবত অনিদ্রায় ভোগে, সেই জন্য তার মনে হয় সে পাগল হয়ে যাবে। এ ভয়ে সে সন্ধ্যায় ব্যাকুল হয়ে যায়। এরা বিড়াল এবং সাপের ভয় পায়। এখন আমরা আসি কি কি রোগে কাজ করে। তো রোগগুলা কিছু দেখে আসি, সবগুলা হয়তো আমরা দেখতে পারবো না। মাথা ব্যথা কিংবা মাথা ঘোরা, যে সমস্ত পেশেন্টের সিফিলিটিক দোষের প্রবণতা বা যাদের শরীরে আমরা টেস্টিং এর সময় সিফিলিটিকের ইতিহাস পাই, এদের প্রায় মাথা ব্যথা করে। তো প্রায় মাথা ব্যথা করে যাদের, তারা আমরা জানি যে টিউবারকুলার পেশেন্ট। তো টিউবারকুলার তো কয়েকটা মায়োজম মিলিয়ে, তো এই সিফিলিটিক দোষ অন্যতম একটা কারণ। এবং এরা প্রায় সিফিলিটিক দোষের যারা পেশেন্ট তাদের প্রায় মাথা ব্যথা করে, মাথার দুই পাশে এবং পিছন দিকে কপালে তীব্র ব্যথা হয়, মনে হয় মাথা ফেটে যাবে। মাথা ব্যথার সময় প্রচন্ড বিরক্ত থাকে তাদের মন মেজাজ। ব্যথা সন্ধ্যাতে আরম্ভ হয়ে ধীরে ধীরে বাড়তে রাত যত বাড়তে থাকে, প্রচন্ড আকার ধারণ করে, তারপরে সকালের দিকে আস্তে আস্তে কমতে থাকে, যে কারণে এদের সারা রাত ঘুম হয় না। ব্যথার সময় এরা ভুল বকে। ডাক্তার এলেন বলেন যে ব্যথা বিকাল 4টে আরম্ভ হয়ে রাত 10টা 11টায় বৃদ্ধি হয়, তারপর ধীরে ধীরে কমতে সকালের দিকে কমে যায়, মানে সূর্যোদয়ের সময় ব্যথা কমে। এখানে একটা নোট আছে, আগে কিন্তু নিদ্রাহীনতা দেখা দেয়, তারপরে কিন্তু মাথা ব্যথা আরম্ভ হয়। এটাই হচ্ছে সিফিলিনামের বৈশিষ্ট্য, বলছেন ডাক্তার মহিম ভট্টাচার্য। উত্তেজনা, রোদের তীব্রতা, সিফিলিস দোষের কারণে মাথা ব্যথা হয়। মাথা উত্তাপে, মানে গরম কিছু দিলে মাথা ব্যথাটা কমে। এখানে একটা কনকমিটেন্স আছে যে মাথা ব্যথার সাথে অনিদ্রা, বলছেন ডাক্তার জুলিয়ান। আর আরেকটা কনকমিটেন্স লক্ষণ আছে যে মাথা ব্যথার সাথে প্রচুর চুল উঠে যায়। এই মাথা ব্যথার সাথে চুল উঠে যায়, এটি ডাক্তার টি.এফ. এলেন বলছেন, এবং এটি ম্যাক্সিমাম পণ্ডিতই বলছেন। এবং এই যে যাদের দীর্ঘদিন মাথা ব্যথা করছে এবং চুল উঠে যাচ্ছে, সিফিলিনামটাকে মনে রাখতে পারেন। এখানে একটা নোট আছে যে সিফিলিটিক দোষের কারণে অল্প বয়সে মাথার সামনের দিকে টাক পড়ে যায়। দেখলেই বুঝবেন যে ইয়াং বয়সে সামনে থেকে একবারে টাক পড়ে গেছে, আপনি মোটামুটি নিশ্চিত থাকবেন সিফিলিটিক টেন্ডেন্সি পেশেন্ট। ডাক্তার ওর্স বলেন যে ভয়ানক মাথা ঘোরা সিফিলিনামে কিন্তু তা দারুণ কাজ করে বা আরোগ্য হয়। এখন আমরা আছি সিফিলিনামের চোখের কিন্তু দারুণ কাজ। এই সিফিলিটিক টেন্ডেন্সি যতগুলো ওষুধ আছে, মার্শাল, সিফিলিনাম, এরকম যতগুলা, চোখের ওপর কিন্তু এদের দারুণ কাজ আছে। বিশেষ করে চোখের ব্যথা, চোখে প্রদাহ, চোখ উঠা, চোখ লাল হওয়া, চোখে পিটুটি পড়া, চোখে ময়লা জমা,
সকালবেলায় চোখের পাতা জোড়া লেগে যায়। কে বলছেন? ডাক্তার জর্জ রয়েল, নাম করা একজন ডাক্তার। আলোর দিকে তাকাতে পারে না, চোখ থেকে প্রচুর পানি পড়ে, চোখের নার্ভ শুকিয়ে যায়। নার্ভ শুকিয়ে গেলে অনেক সময় অ্যালোপ্যাথিতে অপারেশন ছাড়া বুদ্ধি থাকে না, কিন্তু হোমিওপ্যাথিতে বিশেষ করে সিপিলিনাম খুব ভালো ওষুধ। ব্যথা রাতে বাড়ে, ঠান্ডা পানিতে ধুইলে তার চোখটা আরাম লাগে। এখানে একটা নোট আছে, সেটা হচ্ছে মায়ের দুধ পানকারী শিশু অসুস্থ হলে শিশুকে দুধ না দিয়ে, শিশুকে ওষুধ না দিয়ে যদি তার মাকে ওষুধ দেওয়া হয় কেমন হবে? দেওয়াই উচিত। কে বলছেন? ডাক্তার হ্যানিম্যান। ডাক্তার হ্যানিম্যান বলছে যে মায়ের দুধ পান করে এমন শিশু যদি অসুস্থ হয় তবে শিশুকে ওষুধটা না দিয়ে তার মাকে ওষুধ দেওয়া উচিত। ডাক্তার হ্যানিম্যান। সিপিলিনাম কান পাকা বা কান গলার একটা বড় ওষুধ। কান পাকে, তীব্র ব্যথা হয়, পানির মতন পাতলা এবং দুর্গন্ধযুক্ত পুঁজ বের হয় বা পানি বের হয়। নাক, মুখ, জিহ্বা এবং গলায় ঘা বা ক্ষত হয়। এইটির সিপিলিনাম অনেক অনেক বড় একটা ওষুধ। নাকে প্রচুর দুর্গন্ধযুক্ত ক্ষত, নাকের হাড়ে ক্ষত, যে কারণে নাকের হাড় নষ্ট হয়ে নাক বসে যায়, দেবে যায়, নাক নিচু হয়ে যায়, নিঃশ্বাসে প্রচন্ড দুর্গন্ধ থাকে, মুখের ভিতরে জিহ্বায় গলায় ভীষণ দুর্গন্ধযুক্ত ক্ষত। ডাক্তার শাহানা রেবা, আপনাকে ধন্যবাদ। তো এই যে মুখের ভিতরে গলায় জিহ্বায় ক্ষত হয়, ক্ষতে আগুনের মতো জ্বালা করে, ক্ষত থেকে রক্ত পড়ে, প্রচুর লালা নিঃসরণ হয়, জিহ্বা লাল এবং ফাটা ফাটা হয়, জিহ্বার উপরে সাদা ময়লা জমে থাকে, জিহ্বার কিনারায় দাঁতের দাগ পড়ে থাকে। এখানেও একটা নোট আছে, গলার ক্ষত দীর্ঘদিন যাবৎ কোনো চিকিৎসায় যদি ফল না হয় তখন সিপিলিনামে প্রায় রোগী আরোগ্য হয়। এখন আমরা আসি দাঁত। আপনারা জানেন যে দাঁত নষ্টের কারণই হচ্ছে সিফিলিটিক টেন্ডেন্সি, অন্যতম কারণ। তো দাঁতের গোড়া ক্ষয় হয়ে যায়, দাঁত ভেঙে ছোট হয়ে যায়, দাঁতের মধ্যে গর্ত হয়, দাঁতের উপর দিকে করাতের মতো খাঁজ কাটা দাগ হয়ে যায়, ধারালো হয়ে থাকে। শিশুকাল থেকে দাঁত ও মাড়ির সমস্যা দেখা দেয়, দাঁত দ্রুত নষ্ট হতে থাকে শিশুদের। দাঁতে তীব্র ব্যথা হয়, ব্যথা ঠান্ডা পানি বা গরম পানি কোনো কিছুতে উপশম হয় না, বরং বাড়ে। হাত দিয়ে চেপে ধরলে বা দাঁতে দাঁত চেপে রাখলে একটু ভালো লাগে। এই যে দাঁতে দাঁত চেপে রাখলে ভালো লাগে, এটা কিন্তু চায়নার মধ্যে আমরা পাই, ফাইটোলাক্কার মধ্যে পাই। এখানেও একটা নোট আছে, দাঁত আঁকা বাঁকা, বিকৃত এবং ক্ষয়যুক্ত হলে সিপিলিনাম দারুণ কাজ করে। দাঁত যদি আঁকা বাঁকা হয় এবং ক্ষয়যুক্ত হয় তাহলে সিপিলিনাম খুব কার্যকরী। এখন আসি, এই যে টনসিল বা গ্ল্যান্ড যদি ফুলে যায়, ব্যথা হয়, পাকে, ব্যথা ঠান্ডা গরম কোনোটাতে উপশম হয় না, গলা, বগল, কুচকি, শরীরে যে কোনো স্থানের গ্ল্যান্ড যদি ফুলে ব্যথা হয়, পাকে, সিপিলিনাম অসাধারণ একটা ওষুধ যদি সিপিলিনামের কিরট লক্ষণগুলো আমরা মিটিয়ে নিতে পারি। পায়খানা কষা বা কোষ্ঠবদ্ধতা, এই ক্ষেত্রে সিপিলিনাম অসাধারণ একটা ওষুধ। পুরাতন কোষ্ঠবদ্ধতা, দীর্ঘদিন পায়খানা কষায় ভুগছে, 2-3 দিন পর পায়খানা হতে, 2-3 দিন পরও পায়খানা হতে চায় না, মনে হয় যেন কোনো কিছু মলদ্বারে আটকে আছে। মলদ্বারে এসে আটকে থাকার ফলে অনেক সময় আঙ্গুল দিয়ে টেনে বের করতে, বের না করলে মল বের হতে চায় না। এই যে আঙ্গুল দিয়ে বের না করলে মল বের হতে চায় না, এটা প্লাম্বামবেট, স্যানিকুলা, সিপিলিনাম, থুজাস, সাইলিসিয়া, অনেকগুলো ওষুধের মধ্যে আমরা পাই। মলত্যাগের সময় মলদ্বারে সাংঘাতিক জ্বালা এবং ব্যথা করে। অনেক সময় অর্শ বা ফিসার, মলদ্বার ফেটে যায়, ক্ষত হয়। মলত্যাগের সময় এর সরলান্ত্রটা বেরিয়ে আসে, রক্ত পড়ে, সাংঘাতিক জ্বালা ব্যথা করে। এইসব লক্ষণ থাকলে অর্শ ফিসারে খুব ভালো কাজ করে। এখানেও কিন্তু একটা নোট আছে, নোটটা হচ্ছে মলদ্বারে সিপিলিটিক ক্ষত বা মাংস যদি বৃদ্ধি হয় তাহলে উচ্চ শক্তি সিপিলিনাম প্রয়োগ করলে তা দূর হয়। কিন্তু এখানে একটা সতর্কবাণী আছে, সতর্কবাণী হচ্ছে মলদ্বারে সিপিলিটিক ক্ষত এবং মাংস যদি বাড়ে, উচ্চ শক্তি সালফার যদি আপনি ভুল করে প্রয়োগ করেন তাহলে মারাত্মক ক্ষতিকর আকার ধারণ করে এবং রোগটা দীর্ঘস্থায়ী হয়ে যায়। আমরা তো অনেক সময় এই পাইলস হলেই, জ্বালা ব্যথা থাকলে সালফার দিয়ে বসে, ভুল করে কেউ যদি উচ্চ শক্তি সালফার দেয় তাহলে রোগ তো দীর্ঘস্থায়ী হবে, মারাত্মক আঘাত আনবে। এটা কে বলছেন? ডাক্তার কেন্ট। সেই ক্ষেত্রে আপনি সিপিলিনাম প্রয়োগ করবেন, এই সমস্যাটা দূর হবে। এখন আসি, সিপিলিনাম তো সিপিলিস দোষেরই অন্যতম একটা ওষুধ, এটা সবাই আমরা জানি। লিঙ্গে সিপিলিস ক্ষতে তীব্র ব্যথা হয়, ফলে রোগী স্থির ভাবে বসে থাকতে পারে না, খালি অস্থির ভাবে নজর করতে থাকে। সিপিলিসের প্রাথমিক অবস্থায় সিপিলিনাম 1000 শক্তি দিনে একবার করে পরপর 2 দিন যদি আপনি দেন, প্রথমে 2 সপ্তাহ রোগটা খুব বাড়বে, তারপরে ধীরে ধীরে
একবারে রোগ সেরে যাবে, ভয়ের কোনো কারণ নাই। কিন্তু মার্কসলের বেলা আমরা দেখছি যে শুরুতে যদি কোনো পেশেন্ট আসে তাহলে মার্কসল 30 এক ধরনের ডোজ দিলে, বিশেষ করে বোধহয় একটা হ্যানিম্যান বলছে যে মার্কসল 30 শুরুতে আসলে এক ডোজ দিলেই দারুণ রেজাল্ট পাওয়া যায়। এখানে একটা নোট আছে যে বাহ্যিক কিছু প্রয়োগ করে সিফিলিস ক্ষত যদি চাপা দেওয়া যায় তার ফলে বহুদিন যাবৎ চর্মরোগে ভুগতে, খেয়াল করেন যে বাহ্যিক কিছু প্রয়োগ করে সিফিলিস ক্ষত মানে সিফিলিস ক্ষতটা চাপা দিয়েছেন, এর ফলে বহুদিন যাবৎ চর্মরোগে ভুগতে থাকলে এবং কোনো ওষুধের স্পষ্ট লক্ষণ যদি আপনি না পান তাহলে সিফিলিনাম দিলেই আপনি উপকার পাবেন। এটি বলছেন ডাক্তার এলেন। আরেকবার খেয়াল করেন, রোগী এসে বলছে আমার সিফিলিসের ঘাটা বা ক্ষতটা আমি মলম বা কোনো কিছু লাগিয়ে এটাকে চাপা দিয়ে ফেলেছি, চাপা পড়ে গেছে, এরপর থেকে আমি চর্মরোগে ভুগছি, অনেক ডাক্তার দেখেছি, ছাড়ছে না। তখন আপনি যদি কোনো ওষুধের নির্দিষ্ট ওষুধের লক্ষণ না পান তাহলে এই ক্ষেত্রে সিফিলিনাম প্রয়োগে প্রায় রেজাল্ট হয়ে যায়, সে কথাটা বলছেন ডাক্তার এলেন। সাদা স্রাব, প্রচুর পরিমাণে সাদা স্রাব যায়, যেটা অ্যালুমিনিয়ার মতন একেবারে মানে প্রসাবের রাস্তা থেকে শুরু করে একেবারে পুরা পা বেয়ে পায়ের একেবারে গোড়ালি পর্যন্ত যায়, ন্যাকড়া দিয়ে রাখে কিন্তু ন্যাকড়া ভিজে যায়, এটি সিফিলিটিক টেন্ডেন্সি বলছেন ডাক্তার ক্লার্ক। তো এই ক্ষেত্রে সিফিলিনাম কিন্তু বড় ওষুধ, যেমনটা এই ক্ষেত্রে টিউবারকুলিনাম, অ্যালুমিনা, আরো অনেকগুলো ওষুধ আছে। স্রাব অত্যন্ত দুর্গন্ধযুক্ত এবং হলদা-বন্ধ, সবসময় স্রাব নিঃসরণ হতেই থাকে, শুধুমাত্র মাসিকের সময় বন্ধ থাকে। স্রাব যেখানে লাগে সেখানে চুলকায়। একটা জজ রয়্যাল বলেন যে সাদা স্রাব সহ কোমরে ব্যথা, এটা কিন্তু একটা কনকমিটেন্স লক্ষণ যে সাদা স্রাব হয়ে যাচ্ছে কোমরে ব্যথা, অর্থাৎ স্রাবের সাথে ব্যথা, একটার সাথে আরেকটা রোগ, এটা কনকমিটেন্স লক্ষণ। ব্যথা রাইতে বাড়ে, নড়াচড়ায় ও রাতে বৃদ্ধি, দিনে কম। খেয়াল রাখবেন যে স্রাব, সাদা স্রাব রাতে প্রচুর কিন্তু দিনে ভালো থাকে। বাতের ব্যথায় এটি একটি বড় ওষুধ। বাতের ব্যথাটা আমরা একটু দেখে আসি। বাত ব্যথা, সাইটিকে ব্যথা, বিশেষ করে পিঠ, হাত এবং পায়ের ব্যথা বা সাইটিকের ব্যথা সন্ধ্যা থেকে ওই যে সকাল পর্যন্ত, তার সব কথাই সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সারা রাত কষ্ট, সারা রাত যন্ত্রণা, এবং সকালে কমে যায়, সারাদিন সে ভালো থাকে। হাত পায়ে জয়েন্টে বলেন, কনুইতে বলেন, কবজিতে বলেন, সব জায়গায় তীব্র ব্যথা করে, ব্যথার জায়গাটা টান ধরে থাকে। খেয়াল রাখতে হবে এর হাতের ব্যথাটা উত্তাপ প্রয়োগে উপশম হয়, কিন্তু পায়ের ব্যথা শীতকালে এবং উত্তাপ প্রয়োগে বাড়ে, বরং ঠান্ডা পানি দিলে ব্যথা কমে। তাহলে তার হাতের ব্যথাটা উত্তাপ প্রয়োগে উপশম, পায়ের ব্যথাটা ঠান্ডা প্রয়োগে উপশম। প্যারালাইসিস একটু দেখে আসি। চোখের পাতার প্যারালাইসিসের কারণে চোখের পাতা ঝুলে যায়। একটা জজ রয়েল বলেন যে মুখের ডান দিকের পক্ষাঘাত, যেটাকে আমরা বলছি বেলস পালসি, তো ডান দিকের পক্ষাঘাতে বাম দিকে মুখ বেঁকে যায়। আমরা যখন অনেক সময় মুখ বাম দিকে বেঁকে যায় তখন আমরা মনে করি বোঝা যায় বাম দিকের প্যারালাইসিস, না, এটা ডান দিকের প্যারালাইসিস। ডান দিকে প্যারালাইসিস হলে বাম দিকে বাঁকবে, বাম দিকে প্যারালাইসিস হলে মুখটা ডান দিকে বাঁকবে। তো এই ক্ষেত্রে কস্টিকামের সাথে এই সিফিলিনামের একটা মিল আছে, যে মুখের ডান দিকের পক্ষাঘাতে মুখ বাম দিকে বেঁকে যায়, যেটি কস্টিকামে পায়। ফলে কথা বলতে কষ্ট হয়, কোনো কিছু চাবাতে কষ্ট হয়। মলদারের পক্ষাঘাত হলে তার পায়খানা কষে যায়, যেটা কস্টিকাম অ্যালুমিনা লাইকোপোডিয়ামের মধ্যে পায়। হাত পায়ের পক্ষাঘাত হলে হাত পা একেবারে অচল হয়ে যায়। এখানে একটা নোট আছে, সেটা হচ্ছে মুখের পক্ষাঘাতে কস্টিকামের পর সিফিলিনাম কিন্তু ভালো কাজ করে। আর পক্ষাঘাতে আক্রান্ত হওয়ার পূর্ব শর্তে হচ্ছে সিফিলিস। কোনো মানুষ যদি প্যারালাইসিস হয় তাহলে নিশ্চিত থাকবেন তার নিজের কখনো প্যারালাইসিস ছিল, অথবা সে মাতৃকুল, মায়ের কুল বা বাপের কুলে প্যারালাইসিস সিফিলিস দোষ, মানে বাপ মার কুল থেকে সিফিলিস দোষ পেয়েছে বা বহন করছে। অর্থাৎ প্যারালাইসিস হতে গেলে তার সিফিলিস দোষ থাকা পূর্ব সত্য, মানে সিফিলিস দোষ ছিল, আপনি মোটামুটি নিশ্চিত হবেন। এখন খেয়াল করেন যে হাড় ক্ষয় বা মেরুদণ্ডের হাড় বাঁকা কিংবা ব্যথা। মেরুদণ্ডের হাড় বাঁকিয়ে যায়, হাড়ে ব্যথা করে, হাড় ক্ষয় হয়। মেরুদণ্ডের হাড় ক্ষয়, বিশেষ করে সার্ভাইকাল ভাইব্রা ক্ষয়ে দারুণ কাজ করে। বসে থাকলে মেরুদণ্ডের নিচের শেষ অংশে, অর্থাৎ একেবারে শেষ প্রান্তে কক্সিসে মারাত্মক ব্যথা করে। সেক্ষেত্রে এটি কিন্তু খুব বড় ওষুধ। যে সমস্ত বাচ্চারা দিন দিন শুকিয়ে যায়, পেটে হয়ে যায়, উচ্চতা বাড়তে চায় না, বুদ্ধির ঘাটতি হয়ে যায়, বুদ্ধি কম, বোকা বোকা ভাব, সারা শরীর জীর্ণ শীর্ণ, যেটা আমরা আয়োডিয়ামের মধ্যেও পাই। যৌবনকালে এরা একটু বুড়া বুড়া ভাব দেখায়। এই ক্ষেত্রে আমরা সিফিলিনাম যদি ব্যবহার করি তাহলে তাদের বুদ্ধি বাড়বে, শরীরের উচ্চতা বাড়বে, স্বাস্থ্য ভালো হবে।
এই ক্ষেত্রে সিফিলিনাম তো মহা ওষুধ। চর্মরোগ, সিফিলিনাম চর্মরোগের অন্যতম একটি শ্রেষ্ঠ ওষুধ। রোগী জন্মের পর থেকেই তার শরীরে ঘা বা ক্ষত লেগেই থাকে। শরীরে ঘা, হাড়ে ক্ষত, ক্ষত গভীর হয়ে হাড়কে আক্রমণ করে ফেলে। সারা শরীরে লাল, বাদামি, তামা বর্ণের দুর্গন্ধযুক্ত উদ্ভিদ, এটি বলছেন ডাক্তার বোগা। সিফিলিস রোগ কুচিকিৎসার ফলে চাপা পড়লে তামা বর্ণের চাকা চাকা দাগ শরীরে দেখা দেয়, সোরিয়াসিস দেখা দিতে পারে। শুষ্ক চর্মরোগ কিংবা রসযুক্ত চর্মরোগ বা পুষযুক্ত চর্মরোগ দেখা দিতে পারে। এর চামড়া মোটা হয়ে যায়, কুষ্ঠের মতো দেখায়, চুলকানি রাইতে এবং বিছানার গরমে খুব বাড়ে, যে কারণে রাত্রে ঘুমাইতে পারে না, মাঝে মাঝে বিছানা থেকে নেমে ওঠে হেঁটে বেড়ায়। চর্মরোগের প্রায় দুর্গন্ধ থাকে। এখানে একটা মজার বিষয় মনে রাখতে হবে, সিফিলিনামের চর্মরোগের প্রধানত তিনটা অবস্থা দেখা যায়। এক, পচন, মানে যে জায়গায় চর্মরোগ হয় ওই জায়গাটা পচন ধরে। দুই, প্রচুর স্রাব ঝরতে থাকে এবং মামড়ি পড়ে, মানে ওইটার উপরে চটলা, আপনারা কি বলেন, চটা পড়ে আর কি। তিন, এই রোগটি আরোগ্য হতে চায় না। আর সিফিলিনামের চর্মরোগ শীতকালে বেশি বাড়ে। এখানে দুটা নোট আছে, যদি ভুল চিকিৎসায় সিফিলিনামের চর্মরোগ চাপা পড়ে যায় তাহলে মানুষের বুদ্ধি কমে যায়, বিষণ্ণতা দেখা দেয়, হতাশা দেখা দেয়, যক্ষা রোগ দেখা দিতে পারে। আর সিফিলিনামের নতুন ক্ষতে ব্যবহার, মনে রাখবেন সিফিলিনাম নতুন ক্ষতে ব্যবহার হয় না, সাধারণত চাপা পড়া ক্ষতে বা পুরাতন ক্ষতে বেশি ভালো কাজ করে। এখন আমরা কিছু সার্বজনীন লক্ষণ দেখে আসি। রাতে প্রচুর ঘাম হয়, স্নানে ইচ্ছা, ঠান্ডা পানিতে স্নানে উপশম বোধ করে। অনিদ্রা, রাতে ঘুম হয় না, যে কারণে রাতে অনেকবার বিছানা থেকে উঠে হেঁটে বেড়ায়, তাতে তার একটু ভালো লাগে। লালা, প্রচুর লালা পড়ে। পিপাসা, প্রচন্ড পিপাসা। ক্ষুধা, একেবারে ক্ষুধা থাকে না, খাবারের খুব অরুচি। ইচ্ছা, মদ পানের প্রচুর ইচ্ছা, বিশেষ করে বংশগত মদ পানের ইচ্ছা, বাবা মায়ের মদ পানের একটা টেন্ডেন্সি থাকে। অনিচ্ছা, মাংস খেতে ভালো লাগে না। বৃদ্ধি, অনেকগুলো বৃদ্ধি আছে, একটা শুধু বলি যে সূর্যোদয় থেকে সূর্যাস্ত, অর্থাৎ সরি শোনা যাচ্ছে না স্যার, শোনা যাচ্ছে না। সাউন্ড কি আমি একাই শুনতে পাচ্ছি না নাকি সবাই শুনতে পাচ্ছেন না? আসসালামু আলাইকুম। স্যারের ওখানে সম্ভবত নেটওয়ার্কের সমস্যা, আমরা একটু শুনতে পাচ্ছি না। স্যারের কারেন্ট চলে গেছে, স্যারের ওখানে কারেন্ট চলে গেছে। স্যারকে ডাটা দিতে বলেন, যে ইনি সঞ্চালনা করছেন স্যারকে বলেন ডাটা দিতে। পারভিন ম্যাম, আমি যোগাযোগ করছি স্যার, একটু আমি স্যারকে ফোন দিচ্ছি, আপনি আশাবুজ আইডিটা অফ করতে বলেন, আমি স্যারকে ফোন দিচ্ছি। সরকারি মনোযোগ আকর্ষণ করছি ডক্টর আশরাফুল আইডি থেকে। উনি ভিডিওটা অন রেখেছেন অনেকক্ষণ থেকে, আপনি যদি ভিডিওটা অফ করেন খুব ভালো হয়।
হ্যাঁ ম্যাম, পারভিন ম্যাম, জি স্যার। কত কথা হয়েছে, বিদ্যুৎ চলে গেছিল, স্যার আসছে, হ্যাঁ এখনই আসছে। ওকে ওকে স্যার, আমরা 1 মিনিট অপেক্ষা করি স্যারের জন্য। আচ্ছা আমি বাসায় আমি চলে আসছি। বাইকের উপর আছি। আমি এসছি। হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। স্যার আপনি কন্টিনিউ করেন স্যার। আচ্ছা কোন জায়গা থেকে আপনারা শুনছিলেন বলেন? সার্বজনীন লক্ষণ থেকে শুনছিলেন না কোথা থেকে? পচন স্যার, পচন। চর্মরোগ, চর্মরোগ। ও চর্মরোগ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তো 1 হলো যে পচন, 2 হলো প্রচুর স্রাব ঝরে, আর 3 হলো মামড়ি পড়ে, সরি 2 প্রচুর স্রাব ঝরে মামড়ি পড়ে, 3 আরোগ্য হতে চায় না। তো এখানে সার্বজনীন লক্ষণ, রাতে প্রচুর ঘাম হয়, স্নানের ইচ্ছা, ঠান্ডা পানিতে স্নান করলে ভালো লাগে। ঘুম, এদের ঘুম হয় না, বিশেষ করে মাঝরাতের পর থেকে এরা বারবার ঘুম ভেঙে যায়, কিছুক্ষণ পর পর বিছানা থেকে নেমে হাঁটাহাঁটি করে, আবার এসে হয়, আবার বিছানা থেকে উঠে হাঁটাহাঁটি করে, তাতে তাদের ভালো লাগে। প্রচুর লালা পড়ে রাত্রে, পিপাসা প্রচন্ড, ক্ষুধা একেবারে থাকে না, মদ পানের ইচ্ছা, বংশগতভাবে মদ পানের ইচ্ছা, বিশেষ করে বাবা মা মদ পানের একটা টেন্ডেন্সি থাকে। আর এদের বৃদ্ধি তো আপনারা জানেন যে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত তাদের বৃদ্ধি, এটা তো বারবারই বললাম। আর উপশম হচ্ছে অনবরত যদি নড়াচড়া করে ধীরে ধীরে, তাহলে রোগ আরাম হয়, আর সারাদিন তারা ভালো থাকে। অদ্ভুত কিছু লক্ষণ আমি তো বলেছি, যে ছোট বাচ্চা জন্ম নিয়েছে, সাধারণত বাচ্চারা জন্মের 8-10 মাস পরে গিয়ে দাঁত গজায়, কিন্তু এরা অনেক সময় মুখে দাঁত নিয়েই জন্মগ্রহণ করে। মনীষীদের কিছু পর্যবেক্ষণ আছে, জন্মের পর থেকে প্রায় অসুস্থতা বা রোগ প্রবণতা, এটি হচ্ছে সিফিলি নামের মূল কথা। বলছেন ডাক্তার এম বেইলি, ইনি একজন বিখ্যাত পণ্ডিত। যদি শিশু জন্মের পর থেকে প্রায় অসুস্থ থাকে তাহলে তার রোগ যাই হোক সিফিলি নাম প্রয়োগ করবেন, বলছেন ডাক্তার রাজন শঙ্করনের বাবা ডাক্তার পি শঙ্করন। অনেক ক্ষেত্রে সিফিলিটিক দোষগ্রস্ত দুর্বল রোগীদের ওষুধ মাত্র কয়েকদিন কাজ করে, আর কাজ করে না, কাজ ছেড়ে দেয়। এমন ক্ষেত্রে অবশ্যই আপনার একটা নসড ওষুধের কথা ভাববেন, তবে সিফিলি নামের কথা নিশ্চয়ই ভাববেন। কে বলছেন? ডাক্তার কেন্ট। যদি প্রতি রাতে রোগ বৃদ্ধি পায় এবং দিনে সম্পূর্ণ ভালো থাকে, তাহলে সিফিলি নামের কথা যেন আপনারা ভুলবেন না, বলছেন ডাক্তার নরেন্দ্রনাথ। বারবার যদি কোনো নারীর গর্ভ নষ্ট হয়ে যায়, বাচ্চা নষ্ট হয়ে যায়, তাহলে সিফিলিটিক দোষ ভাবতে পারেন, এবং এই ক্ষেত্রে সিফিলি নামকে মনে রাখবেন। ওষুধটা সম্পর্কে পরামর্শ, ছোট ছোট দুটো পরামর্শ আছে। রোগী সিফিলিসে আক্রান্ত হওয়ার ইতিহাস যদি পান এবং নির্বাচিত ওষুধ যদি ব্যর্থ হয় এমনটা পান, কিংবা রোগীর বাবা মায়ের প্রচুর মদ পানের ইতিহাস পান, তাহলে অবশ্যই সিফিলি নামের কথা ভাববেন। মনে রাখবেন, বাবা মায়ের সিফিলিসের ইতিহাস থাকলে চিকিৎসা চলাকালীন কোনো সময় সিফিলি নাম লাগতেই পারে, মানে লাগতে পারে আর কি। আর এই ব্যাপারে, এই ওষুধটার ব্যাপারে একটা সতর্ক বানিয়েছে, সেটা হলো সিফিলি নাম উচ্চ শক্তি প্রয়োগের পরে তার চাপা পড়া চর্মরোগ যদি দেখা দেয়, তাহলে দ্বিতীয় ডোজ আর প্রয়োগ করবেন না, বলছেন ডাক্তার সোয়ান। এই ওষুধের অনুপূরক ওষুধ অ্যাসিনেট্রিক, আর্সেনিক, অরামমেট, ক্যালিয়ার্ড, মার্কসল, ফাইটোলাক্কা, সালফার ইত্যাদি। আর কোনো রিয়াকশন, কোনো ঝামেলা যদি হয় এই ওষুধে, মার্কসল বা নাজভ্রম দিলে তার ক্রিয়া নাশ করবে। আর যদি কখনো সিফিলি নাম প্রয়োগের পরে কোনো বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়, তাহলে মার্কসল বা সালফার প্রয়োগ করবেন, সেটা দূর হবে। আর সালফার প্রয়োগের ফলে রোগীর অবস্থা যদি কোনো অবনতি ঘটে, তাহলে সিফিলি নাম প্রয়োগ করলে তার দূর হবে, এটি বলছেন ডাক্তার পি শঙ্করন। তাহলে আমরা সিফিলি নাম ব্যবহার করতে পারি অনেকগুলা ক্ষেত্রে, কিন্তু মাথায় রাখতে হবে, তার প্রথম কথাই হচ্ছে সন্ধ্যায় রোগ বাড়বে, সকাল পর্যন্ত রোগী কষ্ট পেতে থাকবে, এটি তার প্রধান কথা, এটা মাথায় রাখতে হবে। কিন্তু কখনো কখনো দিনে বাড়তে পারে, রোগ বাড়ে, সেটাও মাথায় রাখবেন। আর বাকি যে লক্ষণ, তার গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আমি বলছিলাম, সেটা নিশ্চয় মনে আছে। এদের মদ পানের অভ্যাস কিংবা বাবা মায়ের মদ পানের অভ্যাস, এদের মনে করেন যে বারবার হাত ধোয়ার প্রবণতা, রোগ জীবাণু সম্পর্কে এরা অত্যন্ত ভয় আতঙ্কে থাকে। তারপরে ছোট বাচ্চা হলে জন্মের পরে ভীষণ কান্না করার প্রবণতা, এদের বুদ্ধি কম, এদের ক্ষুধাহীনতা, এদের উচ্চতার বৃদ্ধি কম, এদের যে কোনো রোগ হলে সেটা মারাত্মক ধ্বংসাত্মক আকার ধারণ করে, এদের সবকিছুতে খুব দুর্গন্ধ, মল মূত্র, ঘাম ইত্যাদি ইত্যাদি। এদের অনিদ্রা প্রচুর। সবকিছু মিলিয়ে আপনারা
মাথায় রাখবেন সিপিডি নামকে। সবাই ভালো থাকবেন, সবাইকে অশেষ ধন্যবাদ। ডক্টর নাজমুল একজন স্বনামধন্য চিকিৎসক আমাদের দেশে। পুরুষ আলোচকদের মধ্যে এখন যে দু একজন ভালো আলোচক, তার মধ্যে সে অন্যতম শ্রেষ্ঠ আলোচক। তো ভালো লাগলো, আজকে আমাদের উপস্থাপিকা অত্যন্ত স্মার্টলি অনুষ্ঠান উপস্থাপনা করলেন। ধন্যবাদ। যত ডাক্তার বন্ধুরা কমেন্টস করেছেন, একসাথে জয়েন করেছেন, সবাইকে ধন্যবাদ। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি ছুটি নিতে পারি। আমি কিন্তু চেম্বার শেষে বাসায় যাইনি, খাইনি, একবারই আপনাদের সাথে। আমার হঠাৎ করে কারেন্ট চলে গেছিল, তো কারেন্ট চলে গেলে আমার নেট যাওয়ার কথা না, কারণ আমার আইপিএস আছে, কিন্তু কেন গেল আমি জানি না, আমি বুঝতে পারিনি। স্যার একটু 1 মিনিট স্যার, অনেক অসংখ্য প্রথমে ধন্যবাদ জানিয়ে দিচ্ছি স্যারকে, অসংখ্য ধন্যবাদ। আমাদের শিক্ষা গ্রুপে স্যার ক্লাস নিতে রাজি হয়েছেন আমাদের অনুরোধে। শিক্ষা গ্রুপের তরফ থেকে স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক স্যারকে নেক হায়াত দান করুন, আমিন। স্যার আপনি আর একটু থাকেন, আমাদের ক্লাসের মাঝে উপস্থিত আছেন শ্রদ্ধেয় জনাব ডক্টর অজয় দাস স্যার এবং শ্রদ্ধেয় আব্দুল্লাহ ফিরোজ স্যার এবং অনেকেই আছেন। আপনি একটু স্যার অপেক্ষা করুন, আমরা স্যারদের সঙ্গে একটু কথা বলি, স্যারদের একটু অনুভূতি কিংবা কোনো সংযোজন যদি থাকে আমরা একটু তার আগে একটু ম্যাডাম, আমি সরি, আমি যদিও জানি না যে অজয় স্যার আমাদের সাথে জয়েন করেছেন, আমার অত্যন্ত প্রিয় মানুষ। আমি আলোচনার সময় যখন রবীন বর্মন সাহেবের কথা বলছিলাম, তখন অজয় স্যারের কথা বলছিলাম, অমরনাথ স্যারের কথা বলছিলাম। যে অজয় স্যারের কথা বলছিলাম এই সে অজয় স্যার, যে যার কথা আপনি এখন বলছেন। স্যার আপনাকে সালাম। নমস্কার, নমস্কার, কেমন আছেন? জি স্যার, আমি ভালো আছি। আমি জানি না যে আপনি আছেন, আমি এই আলোচনার মধ্যে আপনার কথা বলছিলাম। হ্যাঁ শুনেছি, আপনি আমাকে পাঠিয়েছেন। আজকে পেশেন্টও দেখছি, তার মধ্যে মধ্যে আপনারগুলো শুনছি, আর সব অনলাইন পেশেন্ট গুলো দেখছি। আপনারা অনেকে জানেন কিনা জানি না, অজয় স্যার কিন্তু কলকাতার একটা নামকরা কলেজের অধ্যাপক এবং একটা ভালো সাবজেক্ট, অ্যালাইড সাবজেক্টের অধ্যাপক, এবং স্যার অত্যন্ত আন্তরিক মানুষ, দারুণ মানুষ। আমি কলকাতা যখন গেছি, হোটেলে বেড়াতে এসেছেন, গাড়িতে করে নিয়ে আমাকে ঘুরিয়েছেন, খাইয়েছেন, অনেক 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 আদর করেছেন। এসব কথা কি বলেন, ছাড়েন। আমি রিটায়ার করে গেছি কলেজ থেকে। তাই নাকি? আল্লাহ, মিষ্টি খাওয়াবেন না? চলে আসেন, চলে আসেন, আপনার তো সবসময় খাওয়া পাবো। ঠিক আছে, খুব ভালো আলোচনা হয়েছে, রোলি করে দিয়েছেন একদম টপ টু বটম। থ্যাংক ইউ। এই আলোচনাটা আমার সেকেন্ড পার্ট চাই পেলাম। আমার সেকেন্ড পার্ট যে বই আসতেছে সেটার জন্য যে ওষুধ রেডি করছি, সেখান থেকে ওই গুরুত্বপূর্ণ কথাগুলো নিয়েছি, সবগুলো নিতে পারিনি কারণ লম্বা হয়ে যাবে আলোচনা। এটা সেকেন্ড পার্টের মেডিসিন। ধন্যবাদ। জি ধন্যবাদ স্যার। আপনি কি কিছু সংযোগ করতে চান স্যার? অজয় স্যার, অজয় দাস স্যার। আরে আশরাফুল স্যার যখন যেটা ডিসকাশন করেছি এর উপর সংযোজন করার কোনো জায়গা উনি ছেড়ে রেখেছেন যে আরো একটু এখানে একটু বলবো। মূল কথাই হচ্ছে সিফিলিটিক মায়াজম, ডিস্ট্রাকটিভ মায়াজম, যা কিছু ডিস্ট্রাকশন, এইটি হচ্ছে মাথায় রাখতে হবে যে মেন্টাল ফিজিক্যাল সবকিছু ডিস্ট্রাকশন। আবার এর মধ্যেও আমাদের যারা সমস্ত লিজেন্ডরা আছেন তাদেরও উনি সমস্ত বক্তব্যগুলো রেখেছে, তারা কে কি বলে গেছে। এর মধ্যে কেন সাহেব, আমি একটাই শুধু যোগ করছি, কেন সাহেব একটা জায়গায় ভালো উল্লেখ করেছেন, যখন কোনো পেশেন্ট দীর্ঘদিন ভোগার পরে সে তার স্বাস্থ্য পুনরুদ্ধার করতে পারছে না, খুব স্লোলি পুনরুদ্ধার হচ্ছে, খিদে বাড়ছে না, স্ট্রেংথ পাচ্ছে না, ঘুম কম হচ্ছে, ওয়েট আগের মতো গেইন করতে পারছে না, এবং খুব নিজেকে রিএস্টাবলিশ করতে অনেক দেরি হচ্ছে, সেইখানে যদি একটা সিঙ্গেল ডোজ সিপিলিন দেওয়া যায় তাহলে কিন্তু তার খিদে, স্ট্রেন, ঘুম সমস্তগুলো কিন্তু ফিরে আসবে। ডক্টর টেট এটা বলছে। এইটুকু সংযোজন করলাম, কারণ সংযোজন করার কোনো জায়গা উনি ছেড়ে রাখেননি, সবকিছু বলে দিয়েছে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শ্রদ্ধেয় জনাব অজয় দাস স্যারকে। স্যার আমাদের শিক্ষা গ্রুপের ক্লাসে এসেছেন, স্যারের এই আশাটাকে আমরা আশীর্বাদ স্বরূপ নিচ্ছি। আশা করছি স্যার আমাদের সঙ্গে বরাবর থাকবেন এবং আমাদের ক্লাসে একটি দিন অবশ্যই ক্লাস নিয়ে আমাদেরকে কি বলবো স্যার ধন্য করবেন।
স্যার এই রিকোয়েস্টটি থাকলো আপনার কাছে। এবার আমরা চলে যাচ্ছি শ্রদ্ধেয় জনাব ডাক্তার আব্দুল্লাহ আল ফিরোজ স্যারকে। আব্দুল্লাহ আল ফিরোজ স্যার, আপনি যদি কিছু সংযোগ অথবা অনুভূতি প্রকাশ করতেন আমরা খুব খুশি হতাম। স্যার আসসালামু আলাইকুম। স্যার স্যার ভালো আছেন? আপনার মেসেজ পেয়ে ক্লাসে আসলাম আপনার। ধন্যবাদ। স্যার আসলে কি বলবো, আশরাফুল স্যার সম্পর্কে বলার কোনো ভাষা নাই এবং লেকচার নিয়ে কোনো কথা নাই। অসাধারণ অসাধারণ অসাধারণ। স্যার আসলে কোনো জায়গাতে বাদ রাখেননি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এতটুকু সময়ের মধ্যে উনি যেভাবে সিফিলি নামকে যেভাবে তুলে ধরেছেন, এটা কিন্তু একজন অভিজ্ঞ, দক্ষ এবং বিজ্ঞ হোমিওপ্যাথ ছাড়া কখনোই সম্ভব নয়। এবং আশরাফুল হক স্যার বাংলাদেশের অন্যতম একজন বিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসক এবং অত্যন্ত স্পষ্টবাদী। উনি কখনোই কোনো কথা জড়তা রেখে বলেন না। একজন অসাধারণ মানুষ, খোলা মনের মানুষ, এবং ওনার লেকচারটা অসাধারণ। ওনার বই যেমন অসাধারণ, নিজে অসাধারণ, চিকিৎসা পদ্ধতিও অসাধারণ। স্যার সম্পর্কে বলার কিচ্ছু নাই। তবে এটা আমাদের জ্ঞান ভান্ডারকে অনেক সমৃদ্ধ করবে এবং স্যার যে সামনে যে বই আসছে এটা আমাদের আরো সমৃদ্ধ করবে বলে আশা করি। আর সিফিলিনাম সম্পর্কে কি সংযোজন করবো, স্যার তো সবই বলে দিয়েছেন, অজয় স্যারও বলেছেন। আমি শুধু এতটুকু বলি যে সিফিলিনামের রোগীরা যেটা হয় যে যখন ওরা সিফিলিক মায়াজামে পরিপূর্ণ জালে আঁকড়ে যায়, তখন ওদের সবকিছু ভোঁতা হয়ে যায়, ওদের মন ভোঁতা হয়ে যায়, ওদের শরীর ভোঁতা হয়ে যায়, সবকিছু যেন একটা মানে অসামঞ্জস্য তৈরি হয় এবং একটুতেই উত্তেজিত হয়ে যায়। এবং সেই উত্তেজনার ফলটা কি রকম হয়, সামনে কাউকে পেলে হাসিতে কেটে ফেলে দিবে, আর যদি না পারে তো নিজেকে মনে হয় যে ফাঁসিতে ঝুলাই দিবে। মানে এরকম ধরনের ভিতরে মানসিকতা তৈরি হয়ে যায় এই সিফিলিটিক রোগীদের ভিতরে। এবং তার শরীরে যতগুলো ডিসচার্জ আছে বা অর্গানস গুলো রয়েছে, সেই ডিস্ট্রাকশন গুলো কিন্তু আমরা দেখতে পাই রোগীদের মধ্যে। তবে তার মনটা কিন্তু খুবই অশান্ত হয়ে যায় এবং কোনো বিচারবোধ থাকে না এই সকল রোগীদের মধ্যে। ওই জন্য তারা যে কোনো হুট করে বড় দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। অসাধারণ স্যার, অসাধারণ স্যার, আপনাকে স্যালুট স্যার, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অজয় স্যার এবং ফিরোজ স্যার, আপনাদের দুজনকে আমার সালাম। ধন্যবাদ শ্রদ্ধেয় আব্দুল্লাহ ফিরোজ স্যারকে। এবার আমি আমাদের শিক্ষা গ্রুপের সিনিয়র অ্যাডমিন বনানী চৌধুরী মন্ডল ম্যামকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। ম্যামের অনুভূতি যদি প্রকাশ করতেন আমরা খুব খুশি হতাম। বনানী চৌধুরী মন্ডল। ম্যাম, এখানে অনেক বড় বড় স্যাররা আছেন, কেন আমাকে ডাকছেন? আর আমি এমনি একটু কথা বলতে যাচ্ছিলাম স্যারের কাছে। আশরাফুল স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাদের গ্রুপে আসার জন্য, আলোচনা করার জন্য। আর অত্যন্ত মনোমুগ্ধকর আলোচনা হয়েছে, প্রত্যেকটা কথাই সুস্পষ্ট ধারণা উনি তুলে ধরেছেন। আমার একটাই রিকোয়েস্ট, যে দুটো ছোট ছোট জিজ্ঞাসা এসেছে, যদি স্যার একটু ছোট করে উত্তরটা দিয়ে দিতেন। ইনবক্সে দুটো জিজ্ঞাসা এসেছে, যদি একটু আপনি ওটার অ্যান্সারটা দিয়ে দিতেন স্যার প্লিজ। ইনবক্সে কি এসে আমি তো দেখতে পাচ্ছি না, আর আমার মনে হয় ওই সরাসরি বললেই ভালো হয়। আমি বলে দিচ্ছি স্যার। হ্যাঁ, উত্তর আমার জানা না থাকলে কিন্তু নাজমুল স্যার কইবে। না 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 না, আপনার আছে অবশ্যই। একজন জিজ্ঞাসা করেছেন যে শিশুদের সিফিলিস দোষ দূরীকরণে কত শক্তি প্রয়োগ করতে হবে। নশোর কোনো ওষুধ বলি, নশোর কোনো ওষুধই 200 শক্তির নিচে ব্যবহার করার নিয়ম নাই। নশোর যে কোনো ওষুধ সর্বনিম্ন 200। তবে এই সব ক্ষেত্রে শিশুদের বেলায় জীবন শক্তি সতেজ থাকলে আমি তো মনে করি যে অনেম থেকে স্টার্ট করা উচিত। 50 ক্রমিক যদি হয় 0-10 থেকে শুরু করা উচিত। আপনি আরো উপর থেকে শুরু করতে পারেন, 10M থেকে শুরু করতে পারেন, 0-20 দিয়ে শুরু করতে পারেন, সমস্যা নাই। এটা ডিপেন্ড করবে শরীর রোগীর জীবনী শক্তিটা স্ট্রং আছে কিনা। যদি থাকে আপনি উচ্চ শক্তি দিয়ে শুরু করবেন এবং সেক্ষেত্রে উচ্চ শক্তি বেশি ভালো কাজ করে। থ্যাংক ইউ স্যার। আর একজন প্রশ্ন রেখেছেন ডক্টর নাসিমা সুলতানা ম্যাম। মানে আর একটু ক্লিয়ার করে দিই, প্রবণতা কখনো নিম্ন শক্তিতে দূর হয় না। প্রবণতা সবসময় উচ্চ শক্তি, আর নশোর ওষুধ সবসময় উচ্চ শক্তি। থ্যাংক ইউ স্যার। আর একটা জিজ্ঞাসা এসছে যেটা করেছেন নাসিমা সুলতানা ম্যাম। উনি বলেছেন যে বাবা মায়ের শুধু কি মদ পানের ইতিহাস, নাকি যে কোনো নেশা, মানে মদ পানের একটা ইতিহাসের তথ্য এখানে আপনি তুলে ধরেছেন।
ছিলেন, তো সেটা কি শুধু মদ পান নাকি অন্য যে কোনো নেশা? এখানে দুটো জিনিস ক্লিয়ার করি। যে কোনো ব্যক্তি, ধরেন যে কোনো রুগী, যে কোনো ধরনের জিনিস খাওয়া যদি নেশা থাকে, হোক সেটা পান, হোক সেটা চা, হোক সেটা কফি, অর্থাৎ নেশা করে যেটা খায়, মানে ওইটা তার লাগবেই, দিনে কয়েকবার খাওয়া লাগে, সেটা পানও যদি খায় সেটাও সিফিলিটিক টেন্ডেন্সি। খালি মদ খাইলে সিফিলিটিক টেন্ডেন্সি না, পান খাইলে, চা খাইলে, ওই মানে কি বললাম, এই কফি খাওয়ার প্রবণতা যদি থাকে, মানে কোনো জিনিস নেশা করে খাইলে তা লাগবেই। তামাক খাইলে সেটাও সিফিলিটিক প্রবণতা। আর বিশেষ করে মদ পানের প্রবণতা, এটা সিফিলিটিক টেন্ডেন্সি। এখন রোগী নিজে খাক, রোগীর বাবা মা খাওয়ার প্রবণতা থাক, তার পূর্বপুরুষদের থাক, সেইটি সিফিলিটির নাম, সরি সিফিলি নাম নির্দেশের, সিফিলি নামকে নির্দেশ করার একটি গুরুত্বপূর্ণ থিম এটি মনীষীদের বক্তব্য, যে মদ পানের প্রবণতাটা এটি তার বক্তব্য। এখন অন্য কোনো জিনিস খাওয়ার নেশা থাকলে সিফিলি নাম হবে না তা কিন্তু নয়, কিন্তু ম্যাক্সিমাম পণ্ডিত ওই মদ পানের প্রবণতাটাকেই গুরুত্ব দিয়েছে, অন্যটাকে বলে নাই। তবে অন্য কিছু খাইলে সিফিলিটিক প্রবণতা আছে, সেই ক্ষেত্রে সিফিলি নামের যদি অন্যান্য গুরুত্বপূর্ণ লক্ষণগুলো থাকে, যেমন রাজবৃদ্ধিটা মেলাবেন, তার ওই যে আমি যেটা বারবারই বলছিলাম যে বুদ্ধি কম, যেটা ফিরোজ স্যার রিপিট করলেন, যে বুদ্ধির ক্ষমতা। তারপরে আমি এক জায়গায় বলছিলাম যে তার রোগের ওই যেটা ওই যে মারাত্মক প্রবণতা, ধ্বংসাত্মক প্রবণতা, যেটা আমি আমার আলোচনায় বলছিলাম, যেটা ফিরোজ স্যার আবার রিপিট করলেন। এই ধ্বংসাত্মক প্রবণতা, এই বুদ্ধির স্থূলতা, শীর্ণতা, রাতের বৃদ্ধি, দিনে উপশম, এই সমস্ত লক্ষণগুলো যদি থাকে, সেই ক্ষেত্রে জর্দার প্রবণতা হোক, পানের প্রবণতা, অন্য কিছু মদ পানের প্রবণতা নাই, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার, অনেক সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আর কি কেউ কিছু জানতে চান? যদি কারো আসসালামু আলাইকুম জিজ্ঞাসা থাকে। স্যার, দ্বিতীয় খণ্ড কবে পাবো? চেষ্টা করছি, প্রায় অনেকগুলো ওষুধ রেডি হয়ে গেছে। হয় কি, আমি একটু খুঁতখুঁতে মানুষ, তো একই জিনিস 10 বার কাটি, 10 বার ঠিক করি। আর ওই 50টা বই পড়ছি, 100টা বই পড়ছি, ওই কোন লেখকের বই আছে, বড় পণ্ডিতের বই একটা তথ্য আছে, ওইটা আমি আমার বইয়ে আনছি না, ওইটাকে আমি সমস্ত বই ঘাইটে, রেপার্টরি ঘাইটে কনফার্ম হয়ে যদি দেখি আমার মনে স্যাটিসফ্যাকশন আছে, তাহলে রাখি, নাহলে ওটা কেটে। কারণ কেউ যদি চ্যালেঞ্জ করে, দেখা যায় যে এই কাতরতা নিয়ে অনেকগুলো ওষুধের বড় বড় পণ্ডিত হয়তো 4 জন 4 রকম মত দেয়, 4 জন 4 রকম। তা আসলে যে 8 জন যে 4 দিকে গেছে, 2 দিকে গেছে, কনফার্ম হওয়ার চেষ্টা করি সমস্ত বই পুস্তক ঘাটে, একটা সমাধান ক্লিয়ার। যে আমি যদি দুটোই লিখি তাহলে মানবে কোনটা আমার পাঠক, যে কারণে আমার সময় লাগে প্রচুর। আর এই পুরো বাংলা শব্দগুলাকে এত সহজ করার চেষ্টা করি, অনেক শব্দের বাংলা সহজ শব্দ দিতে গেলে বাক্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না, মানে বোঝাইতে কষ্ট হয়, তো সব মিলিয়ে হয়তো সময় লাগে। আর বারবার কাটাছিড়া করি, নিজের পছন্দ হয় না। তারপরে দেখা যায় ভুল ত্রুটি কোথাও রয়ে গেছে টুকটাক। যেমন টিউবারকুলি নামের শুরুতে প্রথম লাইনে এক কম্পোজ করে রাখছিলাম অনেকগুলো এক জায়গায়, একটা ভুল কথা ওখানে এসে পড়েছে। কিভাবে কম্পোজ করা ছিল, কম্পিউটার নষ্ট হয়েছিল, কাট পেস্ট করার সময় অন্য কথা ওই টিউবারকুলি নামের প্রথম লাইনে চলে এসেছে, ওটা পরে কলম দেখে ডেকে ঠিক করা লাগছে। তো সাবধান থাকার পরও ভুল ভ্রান্তি আইসে পড়ে, এই জন্য একটু সচেতন ভাবে কাজ করছে, একটু সময় নিচ্ছে। আর কম্পোজটা আমি নিজে করি যাতে বানানের ভুলটা কম হয়। ধন্যবাদ স্যার। আরো যদি কারো প্রশ্ন থাকে। আরেকটা জিজ্ঞাসা এসেছে, সেটা হচ্ছে শরিক এবং সিফিলিটিকের চুলকানির পার্থক্যটা যদি একটু বলেন। মানে একজন জিজ্ঞাসা রেখেছেন এটা, মোহাম্মদ রাসেল স্যার। মোহাম্মদ রাসেল স্যার উনি জিজ্ঞাসা রেখেছেন যে শরিক এবং সিফিলিটিক চুলকানির পার্থক্যটা যদি একটু বুঝিয়ে দেন। শরিকের এবং সিফিলিটিকের চুলকানি কেমন হবে, তার ধরনটা কেমন হবে, এটা উনি জানতে চেয়েছেন। সিফিলিটিকের ক্ষতগুলো সাধারণত ডিপে যায়, আর শরিকের ক্ষতগুলো ডিপ হয় না, উপরে উপরেই থাকে। একটু মূল পার্থক্য এই জায়গাটা এতটুকু করলেই হয়। আর শরিক সিফিলিটিকের আপনি পার্থক্য করে ওষুধটা নির্বাচন করতে পারবেন না, আপনাকে নির্বাচন করতে হবে সালফারি চর্মরোগ, সরিনামের চর্মরোগ,
বা ওই নেট্রামিউরের চর্মরোগ কেমন, আপনার সিফিলিনামের চর্মরোগ কেমন, আপনি আসলে একটা ওষুধ যখন আমরা নির্বাচন করি, ওষুধ যদি সঠিকভাবে নির্বাচন হয় তাহলে মায়াজম অটো চলে আসে, যেটা রবীন্দ্র বরণ সাহেব প্রায় বলেন আর কি, যে আমরা অনেক সময় মায়াজম নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আপনি ওষুধ যদি প্রপার ডায়াগনোসিস করে সিফিলিনাম নির্বাচন করতে পারেন তো সিফিলি ঠিক আছে, মায়াজম আপনি তো অটোই এসে পড়েছে। আপনি মনে করেন যে সঠিকভাবে মেডোরিনাম নির্বাচন করতে পারছেন তো সাইকোসিস মায়াজম আপনার অটো এসে পড়ে, সাইকোসিস আলাদা করে বোঝা ওইভাবে দরকার পড়ে না। সিফিলিস কতগুলো সাধারণত ডিপ হয়, যেটা আমি খানিক আগে আলোচনায় বলছি, সিফিলিনামের চরম মানে ডিপে যেতে যেতে হাড় পর্যন্ত স্পর্শ করে ফেলে, কিন্তু শরীরের বেলায় তা হয় না, ত্বকের উপরই ভাসমান থাকে। আরেকজন জিজ্ঞাসা রেখেছেন যে সিফিলিনামের চুলকানি কি চুলকাতে রক্ত বের হতে পারে কিনা? পারে, রক্ত বের হতে পারে, রস বের হতে পারে, নাও পারে, মানে হবে এমন না। আপনি সালফারের চর্মরোগ হলে চুলকারে রক্ত বাইরে বিষয়টা হতে পারে, নাও পারে। মানে হোমিওপ্যাথি ওষুধে মানে 2 রকম লক্ষণ থাকতে পারে, অনেক ওষুধেই কন্ট্রাডিক লক্ষণ থাকতে পারে, বিপরীতমুখী লক্ষণ থাকতে পারে, 2 রকম লক্ষণ থাকতে পারে একই ওষুধে। যেমন সালফারের রোগীরা খুব নোংরা, কিন্তু সালফারের রোগীরা মানে মাটি স্মার্ট, আর্সেনিকের মতো খুব ফিটফাট থাকতে পছন্দ করে, ব্যতিক্রম। থ্যাংক ইউ স্যার, অনেক সুন্দর করে আপনি বিশ্লেষণ করে দিয়েছেন। পদ্মা ম্যাম, আপনি নেক্সট। জি, একজন হ্যান্ড রাইজ করে রেখেছেন, ডক্টর ফরিদ, আপনি কি কিছু বলবেন? যদি বলতে চান তাহলে বলেন। উনি হয়তো কিছু বলবেন না, তাহলে ক্লাসটা আমরা শেষ করে দিতে চাচ্ছি। ধন্যবাদ। জি জি বলুন, আপনি কে বলছেন বলুন। আমি একটা জিনিস বলি, আমরা এই জায়গাটাকে লম্বা না করে আমার নাম্বারটা যদি কারো কাছে না থাকে আমি বলি, একটু মনে রাখেন, 01718 520306। আরেকবার বলি, 01718 520306। এটা রাখবেন, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। কারো যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি ফোন করবেন। এখানে হয় কি, আপনার যেটা প্রয়োজনীয় এটা আরেকজনের জানা আছে, এটা প্রয়োজনই নয়। আর এখানে এত লম্বা সময় নষ্ট করা যায় না। আপনার যার যা প্রয়োজন ফোন করবেন। আমি ফ্রি মানুষ, আমি মিশুক মানুষ, আমি ছোটবেলা থেকে খুব হাসি খুশি মানুষ, দুষ্টু মানুষ, রসিক মানুষ। ফোন দিলে ফোন ধরে, ধরতে না পারলে ব্যাক করি। আর কেউ কিছু প্রশ্ন করলে আমি বিরক্ত হই। স্যার ফোন করবেন, কথা হবে, লম্বা সময় কথা হবে। তার নাম্বারটা আরেকবার বলুন না স্যার। 01718 520 306। অর্ধেক ইংরেজি, অর্ধেক বাংলা। বেশ বেশ। আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের অনেক সময় দিয়েছিলেন। আমি ধন্যবাদ, বেরিয়ে গেলাম। জি জি স্যার, আমাদের যদি কোনো ভুল হয় অবশ্যই স্যার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি সঞ্চালনায় ভুল করে থাকি স্যার মাফ করে দিবেন। আপনি আমাদের শিক্ষা গ্রুপে ক্লাস নিয়েছেন স্যার, আমরা সবাই অনেক খুশি স্যার। আমরা চাইছি স্যার খুব তাড়াতাড়ি যেন আরেকটা ক্লাস যদি আপনি আমাদের জন্য রাখতেন, এটা সকলের দাবি। ওকে ওকে। আর ফিরোজ স্যারকে একদিন নিয়ে আসেন, অজয় স্যারকে একদিন নিয়ে আসেন। অবশ্যই অবশ্যই স্যার। নাজমুল স্যার তো আমাদের নিয়মিত আছেনই। স্যার অবশ্যই আসবো, এটা আমাদের চিন্তা ভাবনা আছে। অজয় স্যারকে দাওয়াত দিয়েছি, উনি একটু ব্যস্ততার কারণে। ইদানিং হয়েছে কি, একটা দুঃখের কথা বলি, না বললে নয়, সেটা হলো ইদানিং অনেকগুলো প্ল্যাটফর্ম হয়েছে যেখানে এত হোমিওপ্যাথির বাইরের অযাচিত কথাবার্তা আলোচনা হয়, অখাদ্য। আবার আমাদের কিছু ডাক্তার ভাই বোন, নতুন শিক্ষার্থী আছে যারা না বুঝে পায়, স্যার সেরকম আলোচনা হয়েছে যেটা অখাদ্য, হোমিওপ্যাথির নীতি বিরুদ্ধ কথাবার্তা আলোচনা। যারা কয় স্যার সেরকম আলোচনা, সারে তো আবার খুশিতে গদগদে ওই ফাউল আলোচনা নিয়মিত করতে আসে। একসাথে 3টা ওষুধ, 4টা ওষুধ, 5টা ওষুধ, 11টা ওষুধ, এরপরে উল্টা পাল্টা তথ্য, এরপরে এটার মাদার, ওইটার বায়োকেমিক, মানে যার যা মনে হচ্ছে এই ওষুধের সেই চরিত্র, মানে হোমিওপ্যাথি চর্চা নিয়মিত হচ্ছে। যে কারণে অনেক জায়গায় আসিনা কাছে দেখা যায় একদিন আমি এলাম, আর একদিন একজন এসে অপচর্চা করছে হোমিওপ্যাথির, তখন ওই কথা শোনা লাগে। আপনি তো ওই জায়গায় যান, এখানে অপচর্চা হয়,
দেখেন এই অপচর্চার দায়িত্ব আমার না, এই জন্য মাঝে মাঝে খারাপ লাগে, কষ্ট লাগে, বিরক্ত লাগে। ওকে স্যার, ধন্যবাদ। ঠিক আছে, ওকে। জি 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 স্যার, জি আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে রাখছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। তাদের নাম্বারটা